ঈদ মোবারক। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমি জানি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু এই ঈদ সবার জন্য খুশির নয়, সবার জন্য আনন্দের নয়, সবার জন্য পরিবার পরিজন নিয়ে উপভোগেরও দিন নয়। এবারের ঈদ একেবারেই একটু ভিন্ন আঙ্গিকে বাংলাদেশে পালিত হচ্ছে। আমি এও জানি এবার বাংলাদেশের মানুষের অনেকেই, একটি বড় অংশ, বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের একটি বড় অংশ অত্যন্ত অর্থনৈতিক সংকটের মধ্যে ঈদ কাটিয়েছে। কিন্তু তবু ঈদের যেই আনন্দ কিছুটা হলেও ছুঁয়ে যাক যারা বঞ্চিত রয়েছেন, যারা এই ঈদের খুশিকে, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারেননি, তাদের জন্য কিছু হলেও প্রকৃতি থেকে আসুক কিছু খুশির বার্তা, সেই আশা রেখে শুরু করছি আমার আজকের আয়োজন। এবং ঈদের রাজনীতি আমি শিরোনাম করেছি, এইবার ঈদে একটা বড় ধরনের রাজনীতি হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারা দুজন দুদিক দিয়ে দু ধরনের রাজনীতি করলো, মাঝখান থেকে দুধ ভাতে পরিণত হলো বিএনপি। মানে এটি প্রশ্ন নাকি আশ্চর্যবোধক চিহ্ন, নাকি এটি একটা স্টেটমেন্ট, এটি নিয়ে নানা রকম গবেষণা হতে পারে, কিন্তু বিষয়টি এরকমই অনেকের কাছেই অনুমিত হচ্ছে। কে এগিয়ে আছে? ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন কি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বর হচ্ছে না তিনি এমনটি বলেননি, তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। কিন্তু আমরা জানি এপ্রিল মাস মানে ঝড় বৃষ্টির মাস, এপ্রিল মাস মানে খুবই খরার মাস, ছেলেপেলেদের পরীক্ষা থাকে। বাংলাদেশে কখনোই এপ্রিল মাসে ইলেকশন হয় না, এমনকি জুন মাসেও ইলেকশন হয় না। সাধারণত বাংলাদেশের নির্বাচনের জন্য প্রাকৃতিকভাবে অনুকূল পরিবেশ হচ্ছে ডিসেম্বর, নভেম্বরের শেষ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটি এই 3 মাস একটা গড়পড়তা স্বাভাবিক একটা সময়। আমি নিজে যত বছর ইলেকশন কভার করেছি এর মধ্যে নির্বাচন দেখেছি এবং এটি বাংলাদেশের জন্য একটা সহায়ক সময়। কিন্তু তিনি কেন এপ্রিল মাসে নির্বাচন দিতে চেয়েছেন? এই যে ডিসেম্বরে সব রাজনৈতিক দল, এমনকি সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং জানুয়ারির 1 তারিখে তিনি নতুন সরকার দেখতে চান, ফুল স্টপ। কিন্তু না, আরো 3 মাস বেশি সময় ডক্টর মোহাম্মদ ইউনূস কি এমন সংস্কার করতে চান, তা কি পরিষ্কার? তা কি দেশের মানুষকে জানিয়েছে কি জন্য তার আরো 3 মাস সময় বেশি দরকার? তিনি স্পষ্ট করেননি। বরং বিএনপি এর মধ্যে জানিয়েছে যে এপ্রিলে নির্বাচনের কথা বলা এটি একটা দুরূহ সন্ধিমূলক। বিএনপি নেতা বরকতুল্লাহ বুল্লু এমন একটি মন্তব্য করেছেন। অন্যদিকে বিএনপির এই মুহূর্তের মুখপাত্র তিনি বলেছেন যে এই নির্বাচনের যে এপ্রিলের তারিখ বলা হয়েছে এটি আসলে জাতির প্রত্যাশা পূরণ করেনি, কারণ কোন রাজনৈতিক দলই এর পক্ষে নয়, শুধুমাত্র 2টি রাজনৈতিক দল বাদে। তিনি নাম মেনশন করেননি, কিন্তু আমি আপনাদেরকে নাম মেনশন করে দিচ্ছি, সেটি হচ্ছে এনসিপি এবং জামাত। এর বাইরে সব রাজনৈতিক দলই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। তবু ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এই এপ্রিলে চলে গেলেন? তিনি কি ডিসেম্বরে ব্যাক করবেন, নাকি সেনাপ্রধান যেটি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে ফুল স্টপ, নাকি তিনি যাবেন এপ্রিলে? এই প্রশ্নটি যেমন থাকছে, তার মধ্যে ঈদে আমার নিজেরও অনেক মন খারাপ হয়েছে এবং আমি নিশ্চিত আরো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ইউটিউবার সাব্বির, তিনি যে তাকে যে কারারুদ্ধ করে রাখা হয়েছে তার আপডেট কি, ছেলেটি বেঁচে আছে কিনা, ছেলেটির কি হলো, কেন তাকে আটক করে রাখা হলো, জেএনজি একটা ছেলে এবং খুবই বুদ্ধিদীপ্ত একটি ছেলে, কেন তাকে অ্যারেস্ট করা হলো? এই কি স্বাধীনতা, এই কি বাক স্বাধীনতা? এই প্রশ্নগুলো নতুন ভাবে উঠে আসছে। ঈদের দিনও খুব কড়া রাজনীতি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন লেখক সাংবাদিক মঞ্জুরুল হক এবং রয়েছেন বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, খুব সংক্ষেপে আমি একটু বলে দিয়েছি যে আজকে সারাদিন কি হলো। প্রধান উপদেষ্টা নামাজে গিয়েছিলেন, সেখানে কি হলো, ঈদের নামাজের সঙ্গে এবার কুরবানির নামাজের কোনো ফারাক আছে কিনা, আপনারা সশরীরে কেউ তাকে দেখেছেন কিনা, এমন একটি প্রশ্ন থাকছে। সেই সঙ্গে আমরা দেখেছি সেনা প্রধান তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের
মোলাকাত করতে, শুভেচ্ছা বিনিময় করতে এবং রাষ্ট্রপতির সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। কেমন দেখলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ? ধন্যবাদ। আমাদের পর্যবেক্ষক আন্তর্জাতিকভাবে যিনি কাজ করেছেন ৭১টি দেশে এবং একজন প্রতিবন্ধী মানুষ, ডিসেবিলিটি চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। স্যার আপনি আপনার ক্যামেরাটা উল্টে গেছে। ডিসেবিলিটি চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে আপনার বান কি মুনের পক্ষ থেকে, তিনি গত ঈদ উল ফিতরের নামাজের সময়ও গিয়েছিলেন ঈদগাতে, জাতীয় ঈদগায়, আজকেও গিয়েছে ধারাবাহিকতায়। এবং তিনি একটা কম্পারেটিভ পিকচার আমাদের সামনে হাজির করেছেন। তিনি বলেছেন যে গত ঈদ উল ফিতরের সময় ১০০০-এরও বেশি মুসল্লি সেখানে উপস্থিত ছিলেন এবং যে পরিমাণের চৌম্বকীয় আকর্ষণ তিনি লক্ষ্য করেছেন তাদের চোখে মুখে প্রফেসর ইউনূসের প্রতি, সেটা তলানিতে এসে ঠেকেছে। আজকে ৮-৯০০-এর বেশি লোক সেখানে উপস্থিত ছিল না এবং সবাই উদ্গ্রীব ছিলেন কিভাবে যত দ্রুত সম্ভব বাড়ি চলে যাওয়া যায়। অর্থাৎ আপনার প্রফেসর ইউনূসকে সেই সুযোগটিও দেওয়া হয়নি তিনি যে একটি ভাষণ দেবেন সেখানে, তার সেটা বুঝতে পেরে ইমাম সাহেব মুনাজাত ধরে ফেলেছেন। তো ফলে তার সেই ভাষণটিও দেওয়া হয়নি এবং আমাদের এই প্রতিবন্ধী পর্যবেক্ষক, ডিসেবিলিটি চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, তিনি আপনার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যাতে প্রফেসর ইউনূস বক্তৃতা শেষ করার পরেই তাকে তিনি কতগুলো প্রশ্ন করবেন, বেয়ারা প্রশ্ন, কিন্তু সেই সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। আর প্রফেসর ইউনূসকেও এবার সন্তুষ্ট থাকতে হয়েছে কতিপয় ব্যক্তি, মুসল্লি, যারা তাকে আবারও ৫ বছরের জন্য ক্ষমতাসীন দেখতে চান, সেই রকম বা সংখ্যায় খুবই কম এবং ক্ষীণকণ্ঠ। আর এবার চার্চীয় কায়দায় তিনি কিন্তু এবার ঈদের নামাজে কোনো রকমের উপক্রম করেননি, জেস্টার দেখাতে। চেয়ার টেবিল এবং আপনার পানির গ্লাস উধাও হয়ে গেছে। নতুন করে যুক্ত হয়েছে মাস্ক। অমিক্রনের ভয়ে, যে ইম্প্যান্ডিং আপনার নতুন ভ্যারিয়েন্ট করোনার, যেটি সামনে ছবল মারতে যাচ্ছে, সেটি সম্পর্কে তিনি সচেতন হয়েই মাস্ক লাগিয়ে গিয়েছেন। এক। দ্বিতীয়ত আপনার যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে মাননীয় সেনা প্রধান প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তার সঙ্গে হাজির হওয়াটা সস্ত্রীক, এই যে প্রোটোকলটা মেনটেন করার যে রিচুয়াল, সেটার মধ্য দিয়ে গেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি যিনি সর্বাধিনায়ক তিন বাহিনীর, তার কাছেও তিনি হাজির হয়েছেন। তো ফলে অ্যাজ এন ইনস্টিটিউশন সেনা প্রধান তার যা কর্তব্য সেটি তিনি সম্পন্ন করেছেন। এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই যে প্রফেসর ইউনূসের সঙ্গে তার একটা গড়ছড়া হয়েছে। নো, সেটা নিশ্চিত করে বলা যায়। এক। দ্বিতীয়ত এখানে প্রফেসর ইউনূসের জায়গায় যে কেউ যদি থাকতেন তার সঙ্গে তিনি দেখা করতেন, এতে কোনো সন্দেহ নেই। আর যে ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম, বিএনপির সিনিয়র নেতা ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু মহোদয়, তিনি তার নির্বাচনী আসনে আজকে এত বছর পরে ঈদ করতে গিয়েছেন এবং সেখানেও আপনার মিডিয়াকে তিনি জানান দিয়েছেন তার পার্টির পক্ষ থেকে যে প্রফেসর ইউনূস যে প্রস্তাবনাটি হাজির করেছেন এপ্রিল ফুল সদৃশ্য, সেটি দুরভিসন্ধিমূলক, ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন। আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা জানাবো যে তিনি অকপটে তার রাজনৈতিক মারপ্যাচ না করে খোলামেলা কথাটি বলেছেন। আসলে তার এই মতামতের সঙ্গে সিংহভাগ মানুষ একমত পোষণ করেন বলে আমাদের মনে হয়েছে। 12টি দলের পক্ষ থেকে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয়েছে যে প্রফেসর ইউনূসের এপ্রিল ঘোষণা হচ্ছে এপ্রিল ফুলের সামিল। খেয়াল করেন, 12টি রাজনৈতিক দলের জোট। এর পাশাপাশি ভিপি নূর থেকে শুরু করে আপনার প্রিন্স মহোদয় থেকে শুরু করে অনেকেই কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুধুমাত্র এনসিপি, যেটি তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় পুরুষ্ট হচ্ছে, সেই দলটি, এবং একটা সূক্ষ্ম রাজনীতি তিনি করেছেন জামাতকে কগনিজেন্সে নেয়ার
চেষ্টা করেছেন, কিন্তু জামাত সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল বাংলাদেশে, এবং তারা বেকুব এবং বোকা নয় যে প্রফেসর ইউনূসের এই চালে তারা ধরা দেবেন। যদি দেখেন যে হাওয়া অন্যদিকে বইছে, তারা কিন্তু পাল ভিন্নভাবে উড়িয়ে দেবেন। মুহূর্ত মাত্র দ্বিধা করবেন না প্রফেসর ইউনূসকে অ্যাবান্ডন করতে, এটা তাদের পূর্ব ইতিহাস তাই বলে। জি, বুঝতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুহূর্ত দেরি করবেন না তাদেরকে ফেলে দিতে, দুটাই ভাইস ভার্সা। জি, মঞ্জুরুল হক, আপনার মূল্যায়নটি জানতে চাই, কেমন দেখলেন এবার ঈদের রাজনীতি? এটা তো স্যার বলেই দিলেন যেটা প্রটোকলের আওতায় পড়ে। আপনি কি একমত? আমার মনে হয় নাজমুল হাসান কলিমুল্লাহ আমার স্যার, তিনি ইদানিং কালে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর একটু বেশি ক্ষিপ্ত, বেশি অসন্তুষ্ট। না না, আমি একটু বলি, সেটা হলো যে এটা প্রটোকলের ভিতরে পড়ে যে সেনাপ্রধান মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। মহামান্য প্রেসিডেন্ট দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে বিভিন্ন ধর্মের, বিশেষ করে 4টি বড় ধর্মের প্রতিনিধিরা থাকেন, এবং সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এখন যেহেতু প্রধানমন্ত্রী নেই, প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা, তার সঙ্গে তিনি প্রটোকল অনুযায়ী সস্ত্রীক দেখা করেছেন। বিষয়টা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ। এখন একটি রেগুলেশন ওয়ার্ক আর একটি ভেতর থেকে তাড়নার কাজ, এটা কিন্তু এক নয়। আমার যদি ডিউটির ভিতরে পড়ে যে স্যালুট দেওয়া আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে, সেটি আমি নিম পাতার রস খাওয়ার মতন মুখ করেও কিন্তু স্যালুটটা দিতে পারি। আর যদি আমার অন্তর থেকে তাগিদ আসে যে এই ভদ্রলোককে আমি স্যালুট দেব বা সম্মান জানাবো, সেটি আমার ভেতর থেকে অটোমেটিক্যালি আমার চোখে মুখে ফুটে বেরোবে। তো আমরা এই যে ছবিটি প্রত্যক্ষ করলাম সেনাপ্রধানের এবং প্রধান উপদেষ্টার, সেই ছবিটি অত্যন্ত ঘরোয়া এবং পারিবারিক অ্যাটমসফিয়ার প্রকাশ করছে, খুবই আন্তরিক একটা পরিবেশ প্রকাশ করছে। এই আন্তরিক পরিবেশটা আসলে মেকি না। আমার কাছে মনে হয়েছে যে এইটি স্বতঃস্ফূর্ত, অর্থাৎ উভয়ের সাথে যে ফুটবল খেলছেন, সেই ফুটবল খেলার একটা অংশকে আমি যদি উপমা হিসাবে ব্যবহার করি, যে সেনাপ্রধান হচ্ছেন স্টপার ব্যাক, সারা মাঠ বল ঠেকিয়ে মাঝমাঠ পার করে ডি বক্সে আসেন, কিন্তু গোল করেন না, বলটি ঠেলে দেন স্ট্রাইকারের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন স্ট্রাইকার, তিনি বলটি আস্তে করে লুফে নেন এবং গোলের ভিতরে ঢুকিয়ে দেন। কৃতিত্ব তার। তো এখন ডিসেম্বর পর্যন্ত যে আলটিমেটামটা ছিল, যে ডিসেম্বর, অনলি ডিসেম্বর অ্যান্ড এগেইন ডিসেম্বর, প্রথমত ডিসেম্বর, দ্বিতীয়ত ডিসেম্বর, তৃতীয়ত ডিসেম্বর, এই জায়গাটায় সেনাপ্রধানের অবস্থান ছিল। সেই জায়গাটায় যখন ওই ঈদের একদিন আগে প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন যে ডিসেম্বরকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি, নাও ইট ইজ এপ্রিল, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে বিএনপি বা 12 দল বা অন্যান্য 23টি দল যারা ডিসেম্বরে নির্বাচন চায়, এই দলগুলোর কথা বাদ দিলাম, তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সমসাময়িক সময় দেখা হচ্ছে না, বিশেষ করে ঈদের দিন দেখা হচ্ছে না। ঈদের দিন দেখা হচ্ছে কার সাথে? সেনাপ্রধানের সাথে। এটি কিন্তু প্রধান উপদেষ্টা আগের যেদিন ভাষণ দিচ্ছেন ওই দিনই জানেন যে আগামী কালকেই সেনাপ্রধানের সাথে আমাকে একটা বৈঠকে বসতে হবে। যদিও উচিত ছিল প্রধান উপদেষ্টার প্রেসিডেন্টের সাথেও দেখা করা, কিন্তু উনি বরাবরই আগস্টের পর থেকে এই কাজটি করেননি। যাই হোক, তো যে ভদ্রলোকের সঙ্গে আমাকে ঈদের দিন হাসি খুশি ভাবে দেখা করতে হবে, এই ভদ্রলোকের যে দাবিটি আমি নাকচ করে দিলাম আগের দিন, যদি উনি আমাকে এই প্রশ্নটা তোলেন আলোচনায়, আমি কি উত্তর দেব? এরকম একটা হেজিটেশন কিন্তু তার থাকা উচিত ছিল, কিন্তু আমরা চোখে মুখে দেখলাম কোন রকম কোনো হেজিটেশন নাই, দুজন হাসি খুশি ভাবে কথাবার্তা বললেন। এই কথা থেকে যে জিনিসটি আসে, প্রথমে জনগণের ভিতরে যে সন্দেহটি প্রথম থেকেই কিন্তু ডানা মেলেছে, সেই সন্দেহটি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান কার লোক। খুব সাদামাঠা প্রশ্ন জনগণের, জনগণ বুঝতে চায় ইনি কি আওয়ামী লীগের লোক? জনগণই উত্তর দিচ্ছে না, উনি তো আওয়ামী লীগের লোক নন। উনি কি বিএনপির লোক? না, উনি বিএনপিকে, খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান জানিয়ে গার্ড অফ অনার টনার দিয়ে সবকিছু করেছেন, ভাইরাস উনি বিএনপির লোক নন। উনি কি জামাতের লোক? না, উনি জামাতের নামটা আগে উচ্চারণ করেছেন বটে 5 তারিখে, এবং জামাতের সঙ্গে উনি একটি অফিসিয়ালি বৈঠক বসেছেন, যেটি অনভিপ্রেত বা অভূতপূর্ব। কোন রাজনৈতিক দলের সাথে সেনাপ্রধানের কোনো বৈঠক হতে পারে না।
এই 22 তারিখের ঘটনার পরে নাটক পরে ওই পদত্যাগ নাটকের পরে উনি বসেছিলেন জামাতের সাথে ওই একই দিনে। জামাত ওই উপদেষ্টার অফিসে বসে ওখান থেকে মিটিং শেষ করে সরাসরি ক্যান্টনমেন্টে চলে এসেছিল। তো তাহলে কি উনি জামাতের লোক? না, সেরকম তো লক্ষণ টের পাওয়া যায় না। তাহলে উনি কার লোক? উনি তাহলে কার লোক? এই জায়গাটা জনগণের কাছে কোনো সদুত্তর নেই। জনগণ কোনো উত্তর 2-2 4 মিলাতে পারে না। তো জনগণকে যদি একটু হেল্প করা হয় মেলানোর জন্য, জি সেটি হচ্ছে যে কাশিমবাজার কুটিতে যে ষড়যন্ত্রটি হলো, সেই ষড়যন্ত্রের ফলে যখন আমি এখানে মীর জাফরকে বসালাম, তাহলে মীর জাফরকে পাহারা দেওয়ার জন্য আমি কাকে রাখলাম? আমার একটা সৈন্যবাহিনী দরকার, আমার একজন সেনাপতি দরকার। তো ডিপ স্টেট বলি আর আমেরিকান সিনেট বলি আর প্রেসিডেন্ট বাইডেন বলি, কমলা হ্যারিস বলি, যাই বলি, বা আইএসআই বলি, এই সবাই মিলে ষড়যন্ত্র করে যখন ডক্টর ইউনূসকে এখানে বসাচ্ছেন, তো ইউনূসের প্রোটেকশনটা কে দিবে? ডেফিনেটলি সেনাবাহিনী দেবে, পুলিশ তো না। তো সেনাবাহিনী যদি দেয়, তাহলে সেনাবাহিনীর যে প্রধান, তাকেও তো তাদের আমলের মধ্যে রাখতে হবে, তাদের গ্রিপের মধ্যে রাখতে হবে, তাদের আস্থার মধ্যে রাখতে হবে, তাই না? খুব সহজ একটা উত্তর। এই সহজ উত্তর হচ্ছে হ্যাঁ, ওনাকে আস্থায় না রাখলে ডক্টর ইউনূস তার আসনটি মজবুত করতে পারবেন না এবং টিকতে পারবেন না। তাহলে এই যদি আমরা উত্তরটা পাই, তাহলে কিন্তু বাকি উত্তরগুলো ইজিলি মিলে যায় যে উনি মাঝে মাঝেই ঘুম থেকে জেগে ওঠেন, জনগণের স্পোকসম্যান হয়ে কথা বলেন, আলটিমেটাম দেন। তখন পর্যন্ত মনে হয় যে হ্যাঁ, উনি জনগণের যে নাদটা সেটি ধরতে পেরেছেন, জনগণ কি চাইছে সেটি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে সরকারকে সেরকম একটি আলটিমেটাম দিচ্ছেন। কিন্তু পর মুহূর্তে যখন সরকার সেই আলটিমেটামটিকে ডাস্টবিনে ফেলে দেয়, তখন কিন্তু উনি আর কাউন্টার কোনো আলটিমেটাম দেন না, বা এই প্রশ্ন করেন না যে আপনি আমার বক্তব্যটা ডাস্টবিনে ফেলে দিলেন কোন সাহস বা কিসের বলে। এই প্রশ্নটা কিন্তু উনি করেন না। তার মানে বোঝা যাচ্ছে যে উনি আলটিমেটাম দেবেন, ইনি আলটিমেটাম ভায়োলেশন করবেন, ইনি আবার আলটিমেটাম দেবেন, উনি আবার ভায়োলেশন করবেন। এই যে খেলাটা চলছে, এই খেলাটাকে আমার কাছে মনে হয় যে স্টপার ব্যাক বল তুলে নিয়ে আসে, কিন্তু গোল করে না, দিয়ে দেয় স্ট্রাইকারের কাছে। স্ট্রাইকার গোল দিয়ে দিচ্ছে, এবং এবারও ডক্টর ইউনূস অ্যাজ এ স্ট্রাইকার গোলটি দিয়ে দিয়েছেন এপ্রিল মাস ঘোষণা করে। এখন বিএনপি চিৎকার করছে আমরা এটা মানি না, অমুক না তমক না, কিন্তু এটার মানিনার পক্ষে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু বিএনপি করেনি, আজকে পর্যন্ত করেনি। হয়তো ঈদের পরে করবে, ঈদের পরে একটা মিছিল করবে বা সমাবেশ করবে, সমাবেশ করে ওইটাকে নাকচ করবে। কিন্তু বিএনপির প্রতি যে আপনি এই আস্থাটা রাখবো আমরা সাধারণ জনগণ, যে বিএনপি এটা করবেই, আমি সেই আস্থার জায়গাটি দেখতে পাই না। এই যে বুঝতে পারছি। অনভিপ্রেত বলা বা এটা ভব্যতার বাইরে, এটা উনি বলতে পারেন না, এই শব্দগুলো কিন্তু এখানে আসে না। এখানে একটি শব্দই আসে, ওয়াই নট ডিসেম্বর। একটা এক্সপ্লানেশন, অনলি ওয়ান এক্সপ্লেনেশন নিডেড, ওয়াই নট ডিসেম্বর। এই প্রশ্নটা আপনারা ছুড়ে দিন। এই প্রশ্ন ছুড়ে দিলে সরকারের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কি বক্তব্য আসে আপনারা দেখুন, তারপরে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করুন। বিএনপি কিন্তু এরকম স্ট্রেট ফরওয়ার্ড একটি প্রশ্ন করেনি, নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই স্টপার ব্যাকের মতন বল নিয়ে মাঝমাঠে খেলাধুলা করছে। ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা যদি এই এই মঞ্জুর ভাইয়ের মানে ব্যাখ্যাটি ধরি, দেখুন আপনি বলছিলেন যে এটি একটা রেওয়াজ, যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করতে যাবেন, এটি রেওয়াজ, এটা প্রোটোকল, ওকে ফাইন। কিন্তু তিনি সস্ত্রীক যাবেন, এটাও কি প্রোটোকল? তার স্ত্রীকেও যেতে হবে, এটা কি প্রোটোকলের মধ্যে পড়ে? অবশ্যই, কারণ এটি নতুন নয়। আমি সাকসেসিভ আমি বুঝতে পেরেছি, কিন্তু সেনাপ্রধান অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাকেও চিনি, এবং বরাবর এ ধরনের অকেশনে সস্ত্রীক যাওয়াটাই দস্তুর। কারণ হচ্ছে আপনার এটা পাশ্চাত্য কেতা, আর ব্রিটিশ এই ট্র্যাডিশন মেনটেন হয়েছে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে তো বটেই। তার মঞ্জুর ভাই, ধারণা আপনার কি মনে হয় এটাই প্রোটোকল, সস্ত্রীক যেতে হবে? হ্যাঁ, এটা প্রোটোকল। এবং ফার্স্ট লেডি আপনার এই ধরনের পোস্টগুলোতে ওই বিষয়টা ফার্স্ট লেডির পক্ষ থেকে, এবং উনি আগে যান।
জি। তো সঠিক। যেটি বলছিলেন যেটি মঞ্জু ভাই বলছিলেন যে এটা খুবই অন্তরঙ্গ মনে হয়েছে, আন্তরিকতাপূর্ণ মনে হয়েছে। এখানে যে মাত্র একদিন আগে তার একটা আল্টিমেটাম ভায়োলেট করলেন, প্রধান উপদেষ্টা মানলেন না, হ্যাঁ? এবং সেটি এই যে স্ট্রাইকারের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক গোল দিয়ে যাবেন। এটাই যেন একটা পাতানো খেলা। আ এই ব্যাপারে আপনার কি মূল্যায়ন? দেখুন, এখন যিনি বিহোল্ডার তিনি তার মতো করেই দেখবেন, এটাই স্বাভাবিক। আমার কাছে মনে হয়েছে যে আমাদের জনাব ওয়াকারুজ্জামান একজন সজ্জন ব্যক্তি, এবং যেভাবে যে পরিবার শিক্ষা নিয়ে তিনি বড় হয়েছেন সেটি তাকে মার্জিত এবং সেই সঙ্গে একজন সুসভ্য ব্যক্তিতে পরিণত করেছে। এবং তারপর দীর্ঘ অনুশীলনের পর্ব, যেটি মিলিটারি একাডেমি থেকে শুরু হয়েছে, পরবর্তীতে ধাপে ধাপে আপনার তিনি আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছেন। সুতরাং শিষ্টাচারের দৃষ্টিকোণ থেকে দেখলে তার জুরি দ্বিতীয়টি পাওয়া যাবে না। প্রফেসর ইউনূস এর সঙ্গে তার তুলনা চলে না, সেটা আমি অনেকেই কিন্তু খোলামেলা। মন্তব্য করছেন। দেখুন যে এই যে যেমন ধরেন আমি একটা মন্তব্য দেখাচ্ছি আপনাকে। নাহিদ মন্তব্যটি করেছেন। তিনি বলছেন যে সেনাপ্রধানের সব ক্ষেত্রে এতটা রহস্যজনক ভূমিকা কেন? তিনি দেশ এবং দেশের জনগণের জানমাল কোনোটাই তো সার্বভৌমত্ব কোনোটাই রক্ষা করতে পারছেন না। এটা কিন্তু আমাকে আরো অনেকে এই মন্তব্যটা করছেন। দেখুন, দায় প্রফেসর ইউনূসের আপনার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে। আর রুলস অফ এঙ্গেজমেন্ট বলে সেনা কালচারের একটা বিষয় আছে, যতটুকু যা করতে বলা হয় তার বাইরে তিনি যেতে পারেন না। এখন প্রফেসর ইউনূস যে রুলস অফ এঙ্গেজমেন্ট তৈরি করে দিয়েছেন, তার উপর ভিত্তি করে সশস্ত্র বাহিনী আপনার মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা সামাল দেওয়ার চেষ্টা করছে। এখন আপনার এখানে যে বিষয়টা প্রণিধানযোগ্য সেটি হচ্ছে যে আপনার একজন ওয়ান স্টার জেনারেল আপনার কদিন আগে সার্জিসের মুখের উপর বলেছেন যে শেষ রক্তবিন্দু থাকতে তিনি কোন অবস্থায় তাকে আপনার মব করতে দেবেন না। এখন তাকে যে দায়িত্বটি দেয়া হয়েছে সেটি সমস্ত সশস্ত্র বাহিনীর জন্যই প্রযোজ্য, এটি তার ব্যক্তিগত কোনো মতামত নয়, সেটিও তিনি জানান দিয়েছেন। সুতরাং রুলস অফ এঙ্গেজমেন্ট হচ্ছে নাও অন। আমাদের মাননীয় সেনা প্রধান যে বক্তব্যটি রাখলেন আপনার অফিসার্স অ্যাড্রেসে, তারপর থেকে কোনো অবস্থায় আর মব বরদাস্ত করা হবে না, অন্তত সেনাবাহিনীর চোখের সামনে সেটি সংগঠিত হতে পারবে না, এই বিষয়টি তিনি জানান দিয়েছেন। এবং সেসব পর্যন্ত কিন্তু আপনার সার্জিসের দলবলকে একটি মোটরসাইকেল পরানোতেই সীমাবদ্ধ থাকতে হয়েছে। নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা দেখছি যে সেনাপ্রধান আপনার রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। দেখুন, অবশ্যই করতে হবে, তিনি সর্বাধিনায়ক, এটা দস্তুর। রাইট। কিন্তু সেইখানে যেটা মঞ্জুরুল হক বলেছেন যে দেখুন এটাকে মনে হচ্ছে আনুষ্ঠানিকতা, কিন্তু আমি যদি দেখি প্রধান উপদেষ্টার সঙ্গে এটা কিন্তু আনুষ্ঠানিকতা মনে হচ্ছে না। এটা সত্যি একটু ঘরোয়া পারিবারিক, এবং মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে খুবই ঘরোয়া পারিবারিক, এবং রাষ্ট্রপতির সঙ্গে একটা আনুষ্ঠানিকতা। দেখুন, আপনার পরিচিতির বিবেচনায় যদি দেখেন, লম্বা সময় ধরে আমাদের মাননীয় সেনা প্রধান ইন্টারাক্ট করে অভ্যস্ত মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে, কিন্তু ইউনূস সাহেব সেই অর্থে স্ট্রেঞ্জার। আমি বলবো এই 8 তারিখে শপথ গ্রহণের পরে হি ইজ সামবডি, তার আগে তিনি কিন্তু দণ্ডিত ব্যক্তি, এবং শপথ নেওয়ার পরেও তিনি দণ্ডিত অবস্থায় ছিলেন, আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন। এবং এটি নিয়ে যখন এ কে এম পাটোয়ারি মহোদয় প্রশ্ন তুললেন শোতে, তারপর তড়িঘড়ি করে একদিনের মধ্যে এই দণ্ডাদেশ বাতিল করা হয়। এখন নানান বুজরুকি আছে এর মধ্যে। আপনার এই যে রেফারেন্সের বিষয়টি আসছে, সেটা নিয়ে আপনার আমাদের আইএসপিআর এর পক্ষ থেকে জানান দেওয়া হয়েছে যে মাননীয় প্রধান বিচারপতি এবং একজন মাননীয় বিচারপতি, তারা দুজনই কিন্তু সেনা হেফাজতে ছিলেন। তো তারা কখন আপনার এই রেফারেন্স তৈরি করলেন, কখন ফুল বেঞ্চ বসলেন, কখন আপনার এই বিষয়টি প্রডিউস করলেন,
সেটা নিয়ে তো বড় বড় প্রশ্নবোধক চিহ্ন এখন দেখা দিয়েছে। এবং অ্যাডভোকেট মহসিন রশিদ, তিনি মুসলিম লীগের সভাপতি বটেন, তিনি লার্নেড অ্যাডভোকেট, তিনি কিন্তু ইতিমধ্যে নোটিশ সার্ভ করেছেন, রিট করার প্রস্তুতি নিয়ে রেখেছেন যে এই পুরো বিষয়টাই ভুয়া। জি, আমরা বুঝতে পেরেছি, কিন্তু তাহলে এই ভুয়া সরকারের সঙ্গে সেনাপ্রধান যখন সাক্ষাৎ করতে যান তখন পুরো বিষয়টা কি দাঁড়ায়? তারা ভুয়াকে মেনে নিচ্ছেন, এরকম না? এখন না, বিষয়টা তা না। মহামান্য রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনূসকে পদচ্যুত না করছেন ততক্ষণ পর্যন্ত অ্যাজ পার প্রোটোকল মাননীয় সেনাপ্রধানকে তার প্রোটোকল মেনটেন করে যেতেই হবে। জি, বুঝতে পারছি। মঞ্জুরুল হক, আপনার মতামত কি এই বিষয়ে? এই বিষয়টা হচ্ছে যে তার ব্যক্তির পছন্দ অপছন্দের উপর নির্ভর করে না, তো এটা নির্ভর করে হচ্ছে প্রোটোকলের উপরে। জি, স্টেট প্রোটোকল যেভাবে বলা হচ্ছে, যে স্যার যেটা বললেন, যে যতক্ষণ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি এই সরকারকে খারিজ না করছে, বাতিল না করছে, ততক্ষণ পর্যন্ত সেনাপ্রধান সহ অন্যান্য সকল সেনা অফিসাররা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার যে প্রোটোকল বা কথা বলার যে প্রোটোকল, তাকে স্যার বলার যে প্রোটোকল, এটা মেনটেন করতে হবে। এটা ওই দাঁত মুখ চেপে হলেও করতে হবে, আন্তরিকভাবে হলেও করতে হবে। কিন্তু আমার বক্তব্যটা সেই জায়গাটায় না। আপনি যেটা পয়েন্ট তুলেছিলেন যে রাষ্ট্রপতির সঙ্গে জেনারেল ওয়াকারের যে দেখা করাটা, সেইটি হচ্ছে সিস্টেমের মধ্যে পড়ছে, সিস্টেমের মধ্যে দেখাচ্ছে যে রাষ্ট্রপতি সহ অনেকেই আছেন, তার মিলিটারি গার্ড আছেন, তার অ্যাটাশে আছেন, তার সামরিক উপদেষ্টা আছেন, সেখানে একের পর এক ভদ্রলোকরা আসছেন যাচ্ছেন, তার রাষ্ট্রপতির সঙ্গে হ্যান্ডশেক করে চলে যাচ্ছে। আর প্রফেসর ইউনূসের সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে একান্ত ঘরোয়া অনুষ্ঠানের মতো, ঘরোয়া আলাপের মতো। এটা কিন্তু প্রোটোকল মনে হচ্ছে না। এটা হচ্ছে যে আমার বাড়িতে আমার বন্ধু বেড়াতে এসেছে সস্ত্রীক, আমি তাকে আপ্যায়ন করছি, ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে। তো যদি নিখুঁত প্রোটোকল মানা হতো তাহলে মিসেস ইউনূসকে ওখানে থাকতে হতো। সেনাপ্রধানের সঙ্গে যেহেতু তার স্ত্রী এসছেন, সেখানে প্রফেসর ইউনূস সাহেবের স্ত্রীকেও এখানে থাকতে হতো। যদি উনি অসুস্থ, উনি আসতে পারেন না, উনি জানি, কিন্তু প্রোটোকলটা এইভাবে সেট করেছে দেখে মনে হচ্ছে যে এটা প্রোটোকল না, প্রোটোকলের বাইরেও সামথিং কিছু একটা, আন্তরিকতা। তো এই জায়গাটা কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে একদিন আগে যখন আমার যে বক্তব্যটি কিন্তু আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন না, যেটি হচ্ছে আমার দেশের অস্তিত্বের প্রশ্ন, আমার দেশের সাংবিধানিক প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, রাষ্ট্রিক প্রশ্ন, যেটি আমি ছুড়ে দিয়েছি, ডিসেম্বরের ভেতরে নির্বাচন হতে হবে, এইটি যখন খারিজ হয়ে গেল, তখন তার পরদিনই আমি এত আন্তরিকভাবে এই প্রোটোকলটা মেনটেন করতে পারি না। প্রোটোকল অনুযায়ী আমি দেখা করে চলে আসতে পারি, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে ফটো সেশন করাটা, বসে গল্প করাটা দেখে মনে হয় না যে এটা অনলি প্রোটোকল। এটা জি, মনে হয় যে প্রোটোকল উইথ সামথিং। জি। নাজমুল এই হাসান জায়গাটাই কবির, তো সেনাবাহিনীর ভেতর থেকে প্রতিক্রিয়া কি? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে এপ্রিলের নির্বাচন, এই নিয়ে তাদের প্রতিক্রিয়াটি কি? দেখুন, কথা যখন উঠলোই আমি একটু পূর্ব ইতিহাসে ফিরে যেতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে মীর জাফর আলী খানের কথা। তার বংশধর পাকিস্তানের প্রেসিডেন্টের আসন অলঙ্কিত করেছিলেন আপনার ইস্কান্দার মির্জা। এখন ইস্কান্দার মির্জা যেহেতু মীর জাফর আলী খানের বংশধর, ইন এ ওয়ে তিনি মাশরাকে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করেন, সেই বিবেচনায় তাকে আপনার সেই মস্তদে বসানো হয়েছিল পাকিস্তানের ইন্টিগ্রেশনের প্রয়োজনে। এখন আপনার ইস্কান্দর মির্জা দায়িত্ব নেয়ার পর তার মাথায় কি ভূত চাপলো, তিনি পাকিস্তানের সংবিধান সাসপেন্ড করে দিলেন। এখন জনাব আইয়ুব খান প্রতিদিন সকালবেলা আপনার এর ভিতরে একটা ঘটনা ঘটেছিল, তার চেয়ে সিনিয়র 6 জন জেনারেল রহস্যজনকভাবে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ফলে এক লাফে তিনি সিনিয়র মোস্ট হয়ে যান এবং পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন। তো ভদ্রলোক প্রতিদিন সকালবেলা এসে স্যালুট দিয়ে টানটান হয়ে দাঁড়াতেন ইস্কান্দর মির্জার সামনে। তো যেদিন ইস্কান্দর মির্জা সংবিধান রহিত করে দিলেন, পরদিন দেখলেন আইয়ুব এসছেন, তাকে আর স্যালুট করছেন না। তো তখন তিনি জিজ্ঞেস করলেন যে আইয়ুব, হোয়াই আর ইউ নট স্যালুটিং মি? জেনারেল আইয়ুব তখন বললেন যে স্যার, আমি আপনাকে স্যালুট করতাম ওই সংবিধানের কারণে। সংবিধান যেহেতু নাই, আই হ্যাভ নো অব্লিগেশন টু স্যালুট ইউ, নাম্বার 1। আর আমি এসছি আপনাকে বলতে আপনি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে নেন এবং আর্লিয়েস্ট যে ফ্লাইটটা লন্ডনে যাচ্ছে সেটি ধরে দেশত্যাগ করেন। তো সেই রকম পরিস্থিতি হয়তো আমাদের আবার নতুন করে প্রত্যক্ষ করতে হতে পারে, হু নোস।
মঞ্জু ভাই কিছু বলবেন? না, এই তার কিন্তু বিষয়টা পটভূমি হচ্ছে তৈরি হচ্ছে জুলাই ঘোষণার পরে আপনার সংবিধান এবং রাষ্ট্রের খোল খারিজ নিচে হয়ে যাবে, সবকিছু কিন্তু পাল্টে যাবে। বদলে যাবে। তবে আমি এখানে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এই তাৎক্ষণিক যে বিষয়টি ঘটতে পারে, আহ, এই যে এপ্রিলের নির্বাচনের ঘোষণায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটা তাৎক্ষণিক সভায় তাদের মতামত কনসলিডেট হতে পারে। আমরা কি ভাবছি, তারা কি ভাবছেন, এটার প্রতিক্রিয়া কিভাবে জানাবেন। সেক্ষেত্রে যেটা হতে পারে যে সরাসরি সরকারের সঙ্গে কনফ্রন্টেশনে না যেয়ে তারা হয়তো বলতে পারেন যে ঠিক আছে, আমরা আহ, আমাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মাঠে আছে, এই মাঠে থাকার দায়িত্ব আমাদের না। আপনার সরকার, আপনি যদি আমাদের কথা মতো ডিসেম্বরে বা রাজনৈতিক দলগুলোর কথা মতো ডিসেম্বরে নির্বাচন পিছিয়ে এপ্রিলে করতে পারেন, তাহলে আপনার দায়িত্ব, আপনার সরকারের দায়িত্ব, নিরাপত্তা সবকিছু আপনি মিটাবেন। এটা আমার দেখার বিষয় না। আমাদের সেনাবাহিনীকে আমি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব। তিনি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। তিনি আগামী ঈদ তো পার হয়ে গেল, আজকে হয়তো দু একদিনের ভিতরে একটা দরবার সভা রাখতে পারেন। এই দরবার সভায় বসে সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের প্রস্তাবনা খারিজ হয়ে যাওয়ার পরে হোয়াট ইজ টু বি ডান, সেরকম একটা তারা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা এখনো জানি না, অনুমান করতে পারি যে তারা কিছু না কিছু করবেন। যেহেতু এইটি অফিসিয়ালি একটি ঘোষণা, এইটি কোনো কথার কথা বলেননি, তিনি কোনো একটি ভাষণে কথার কথা বলেননি। এইটা বিষয়টাকে কেন্দ্র করেই একটি অফিসিয়াল ঘোষণা। সেইটা যখন খারিজ হয়ে যাচ্ছে, তখন ডেফিনেটলি একটা প্রতিক্রিয়া আমরা সেনানিবাস থেকে দেখতে পাবো। সেটা হয়তো দু চার দিনের মধ্যেই আমরা দেখতে পাবো। আমার অনুমান যেটা, সেটি হলো সেনাবাহিনী প্রত্যাহার করতে পারেন তিনি। নাম্বার টু, তিনি এক্সপ্লানেশন চাইতে পারেন যে কি কারণে ডিসেম্বরকে পিছিয়ে এপ্রিল করা হচ্ছে। নাম্বার থ্রি, তিনি প্রেসিডেন্টকে ভিতরে টানতে পারেন, প্রেসিডেন্ট এসে তার ভূমিকা নিতে পারেন। এবং প্রেসিডেন্ট যদি ভূমিকা গ্রহণ করেন, সেক্ষেত্রে আরো অনেকগুলো অপশন ওপেন হয়ে যায়। জাতীয় সরকারের অপশন ওপেন হয়, তত্ত্বাবধায়ক সরকারের অপশন ওপেন হয়, আর একটি ইন্টারিম গভর্নমেন্টের অপশন ওপেন হয়, অনেকগুলো ওপেন হয়। তো সেগুলো অনেক পরের ব্যাপার। সেটা হয়তো জুলাই আহ, যে ঘোষণা বলছে তারা তারা ওটা করবেই। তারা জুলাই ঘোষণা যেটা, ওটা তারা করবেই। এবং সেটি করলে তখন এই অপশন গুলো সামনে চলে আসবে। তো আপাতত আমরা দু চার দিন পরে একটি দরবার বা একটি স্পিচ সেনানিবাস থেকে আশা করছি। ওকে, এরকম কোনো প্রস্তুতি চলছে নাকি ডক্টর কলিমুল্লাহ? দেখুন, জুলাই ঘোষণার বিষয়টি মাথায় রেখে আপনি জানেন ইতিমধ্যে জামাতে ইসলামী বাংলাদেশ, তারপরে আপনার হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন চরমনাইর হুজুরের, তাদের পক্ষ থেকে বিশাল বিশাল সমাবেশের আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে। এবং এ ধরনের লক্ষ লক্ষ লোকের সমাবেশ সম্প্রতি ঢাকাবাসী প্রত্যক্ষ করেনি। এই রকমের সমাবেশ করবার ঘোষণা তারা দিয়ে রেখেছেন। তো ফলে একরকম বলা যায় যে ব্যাটল লাইন ইজ ড্রন। তো ফলে আমাদের উত্তরপাড়া বনাম দক্ষিণ পাড়া দড়ি টানাটানির যে খেলাটা, সেটা তখন আপনার মূর্ত হয়ে উঠবে বলে আমাদের ধারণা। ওকে, কবে নাগাদ জুলাই ঘোষণাপত্র আসতে পারে? এটা মানে জুলাই, মানে এটা তো জুনের পরে জুলাইতে হবে। মানে ওই যে নামকরণ, তার একটা সার্থকতা আছে, বিয়ন্ড জুলাই যাবে না, জুলাইয়ের আগে হবে, মানে জুলাই জুলাই মাসেই হবে, শেষের আগে, শেষের দিকে। জুলাই শেষের দিকে, মানে আর 2 মাস আছে আর কি, এরকমটি। জি, আপনার নিশ্চয় মনে আছে যে 30 কর্মদিবসের কথা ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ। তো 30 কর্মদিবস মানে তো 1 মাসের চেয়ে একটু বেশি, কারণ ওই উইকেন্ড গুলো বাদ যাবে, ওকে, ঈদের ছুটি বাদ যাবে। বুঝতে পেরেছি। ফলে ম্যান্ডেট। সেই পর্যন্ত দেখতে হবে যে কোন দিকে আগায়। এবং জুলাই ঘোষণাপত্রের কতগুলি অসুবিধা হচ্ছে যে এই ঘোষণাপত্রের পরে তো বাংলাদেশের সাংবিধানিক যে বৈধতা বা সংবিধান বাতিল হয়ে যাবে, ব্যাপারটা কি একটু খোলাসা দেখুন, করবেন? ইতিমধ্যে প্রস্তাব ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ামে যে তুরস্ক এবং পাকিস্তানের মতো আমাদের পতাকায় চাঁদ তারা খচিত যাতে হয়, সেই ব্যাপারে উদ্যোগও নেওয়া হতে পারে। এক, রাষ্ট্রের যে ফর্মাল নাম সেটা পরিবর্তিত হয়ে যেতে পারে। আপনার আমাদের যেই
আপনার এখন যে সেট আপটা আছে, মহামান্য রাষ্ট্রপতি হয়তো বাড়ি চলে যাবে, আপনার আরো নানান রকমের নতুন নতুন আপনার প্রপঞ্চ আমাদের সামনে হয়তো উন্মোচিত হবে, গিভেন দ্য অপরচুনিটি যে তারা যদি সেটা করতে পারে। তো আর কি তার আগে যদি আপনার উত্তরপাড়া অ্যাসার্ট করে, তাহলে পুরো ঘটনাপঞ্জি ভিন্ন খাতে হয়তো প্রভাবিত হবে। জি জি, মঞ্জুরুল হক, আপনি কি বলেন? জুলাই ঘোষণাপত্র তৈরি হবে, আর সেনাবাহিনী আমরা তো গত 10 মাস ধরেই দেখছি যে তারা বলছে দেখি না কি করে, রাইট? সো তারা এখনো দেখতে যাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র দেখি না কি করে। এখন সেনাবাহিনীর যে ব্যারিয়ারটা আছে, সেই ব্যারিয়ার সেনাবাহিনী ভাঙবে না। প্রথম থেকেই তারা বলে এসেছে যে আমরা ক্ষমতা দখল করার জন্য আসিনি, বা আমরা আমাদের ক্ষমতার প্রতি কোনো মোহ নেই। সুতরাং আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী যা কিছুই করবে সেটা হলো আইনের ভেতরে থেকে। তো যদি আপনার সংবিধানই বাতিল হয়ে যায়, রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব হয়ে যায়, রাষ্ট্রপতি মানে ক্ষমতাচ্যুত হন, তাহলে সর্বাধিনায়ক যদি ক্ষমতাচ্যুত হন, তাহলে সর্বাধিনায়কের আন্ডারের যে সেনাপ্রধান, তারও ভূমিকা কিন্তু শেষ হয়ে যায়। তখন তারা ইচ্ছা করলেই যে কোনো একজনকে, তার অধীনস্থ যে কোনো একজনকে এনে সেনাপ্রধান করতেই পারে, বা তাকে হয়তো বলতে পারেন যে আমরা কোর্ট মার্শাল করছি না, আপনি নিজেই চলে যান, দয়া দেখিয়ে এটা করতে পারে। কারণ যখন সংবিধানের একটা বিকল্প তৈরি হয়ে যায়, এবং সেই বিকল্প হচ্ছে ধনন্তরী আপনার পিতলের বাটির মতো, চালান দিলে যে যেদিকে খুশি সেদিকে যাবে, যা খুশি আপনি করতে পারবেন, আলাদিনের চেরাগের মতো। সেটা আপনি ঘোষণা দিলেন যে লর্ড অফ প্রেসিডেন্ট, সেখানে 10 জন প্রেসিডেন্ট খাড়া হয়ে গেল। আপনি ঘোষণা দিলেন যে সেনাপ্রধান চেঞ্জ, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ ইচ্ছাতন্ত্র। জুলাই ঘোষণাকে আমি যদি এক কথায় বলি, এটা হচ্ছে ইচ্ছাতন্ত্র। তো সেই জিনিসটা যদি চালু করে ফেলতে পারে, তাহলে সেনাপ্রধানের এই যে আইনের বাইরে যাব না, নিয়মের বাইরে যাব না, এই কথাগুলোর কোনো ভ্যালু থাকে না। তিনি নিজেই কিন্তু তখন পাওয়ারলেস হয়ে যাবেন। কে যে তাকে তার জায়গাটা রিপ্লেস করবে, উনি টেরও পাবেন, রিপ্লেস করে ফেলবে। স্যার তো বলেই দিলেন যে প্রেসিডেন্ট সাহেব চলে যাবেন বাড়িতে, অথবা উনি দেশ ছাড়তে পারেন, ওনাকে দেশেই থাকতে দেওয়া হলো না, এমনও হতে পারে। অর্থাৎ ইচ্ছাতন্ত্র কায়েম হয়ে গেলে তখন আর এই ডিসেম্বর না ফেব্রুয়ারি না এপ্রিল, এই বিষয়গুলো একেবারেই ক্লিশে হয়ে যায়, এর কোনো ভ্যালু নাই তখন আর। এখন বড় ধরনের একটা এনার্কি হবে জুলাইতে, এবং সেই এনার্কিটা আমাদের সেনাবাহিনী বলার আগে আমাদেরকে দেশপ্রেমিক বলে নিতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখানে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সর্বাধিনায়ক বটেন, কিন্তু তিনি এককভাবে কোনো ক্ষমতা রাখেন না এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য। সমস্ত ক্ষমতার চাবিকাঠি দুইটি জায়গায়, একটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, আর একটি হলো জেনারেল ওয়াকারুজ্জামান। এই দুই জায়গায় যে ক্ষমতার ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্র কোন দিকে ভারী হবে, কোন দিকে লঘু হবে, সেটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। এর ভিতরে বিএনপি, এরা কিছুদিন ফুয়েল, এরা হচ্ছে রাস্তার মাঝখানে ফুয়েলের মতো। দরকার হলে ফুয়েল নেব, আর যদি স্টক বেশি থাকে আমার, আমি ফুয়েল নেব না। তো জামাতের যে আপনার গুটি চালা, সেই জামাতের গুটি চালাতেই বিএনপি কুপোকাত, এবং আগামীতে জামাত আরো গুটি চালবে। এবং বিএনপি জামাতকে এতদিন ধরে পেলে পুষে বড় করে এসছে, তো এখন সেই জামাতই হচ্ছে গুরুমারা বিদ্যাটা শিখেছে, সেই গুরুমারা বিদ্যা দিয়ে বিএনপিকে কুপোকাত করে দেবে। তো বিএনপি যদি কুপোকাত হয়ে যায়, তাহলে এনসিপি এবং জামাতকে বা ইসলামিক দলগুলোকে কাউন্টার করার মতন ফোর্স বাংলাদেশে অবশিষ্ট আর কেউ থাকবে না। ভেরি ট্রুথ, আর কেউ থাকবে না। সুতরাং এখানে অফিসিয়ালি মবতন্ত্রটা কায়েম হয়ে যাবে। বুঝতে পেরেছি। তো এই যখন অবস্থা নাজমুল হাসান কলিমুল্লাহ, সেই ক্ষেত্রে ধরেন আপনি বারবার করে বলছেন যে সেনাবাহিনী তারা আইনের মধ্যে থাকবে, ওকে ফাইন, আমরা দেখছি আইনের মধ্যে থাকবে, কিন্তু মঞ্জু ভাই যেই চিত্র বলছেন এটাও আপনি উড়িয়ে দিতে পারেন না। সেই ক্ষেত্রে তো আমরা তো বুঝি সেনাবাহিনীর 1 নাম্বার কাজ, নাম্বার 1 কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, সেটি অলরেডি ভুলুণ্ঠিত।
তাহলে তো তাদের নাম্বার 1 কাজই তারা করছে না, তারপরে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কাজ দিয়ে কি যায় আসে, রাইট? দেখুন, আমাদের মঞ্জু ভাই যা বললেন, এটা একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং সাইডও আছে, উল্টোটাও তো হতে পারে। আপনি সংবিধান রহিত করে দিলেন, এই সংবিধানের কারণে কিন্তু তারা আপনার প্রতিরক্ষা মন্ত্রীর প্রতি আনুগত্য প্রদর্শন করছেন। এখন সেই অবস্থায় সুমোটো তাদের কাছে যদি জেনারেল আইয়ুব খানের মতো, যিনি অক্টোবর বিপ্লব করেছিলেন 58 সনে, সেরকম কাণ্ড হয়ে যেতে পারে। জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে যদি আজান দিয়ে বসেন, তখন তো কিছু বলার থাকবে না, কারণ রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার্থে। আমি যদি আপনাকে ঠিক উল্টা প্রশ্ন করি, আসলে সেনাপ্রধান সময় ক্ষেপণ করছে, যেরকমটি সময় ক্ষেপণ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, তার সঙ্গে সমান তালে ভিন্ন আঙ্গিকে গিয়ে তিনি সময় কালক্ষেপণ করছে, সময়টা নষ্ট করছে, সময়টা যেতে দিচ্ছে। ফলে তার অ্যাকচুয়ালি একটা টিম হিসেবেই তো কাজ করছে। সেটা একদিকে ভালোই হওয়ার কথা ছিল যদি রাষ্ট্র অখণ্ড থাকতো। দেখুন, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। কারণ হচ্ছে এই যে সেনাপ্রধান আপনার এমন একটি ভ্যান্টেজ পজিশনে বসে আছেন, সবচাইতে সুশৃঙ্খল বাহিনীর তিনি নেতৃত্ব দিচ্ছেন। এখানে লাস্ট ব্যাস্টিয়ন বলা যেতে পারে আপনার তার সেনা ছাউনিকে। তো সেখানে তাকে তো যথেষ্ট পরিমাণে D0 সেন্সে মাল মশলা হাতে পেতে হবে, এবং সেটা তৈরি হয়ে যাবে জুলাই সনদের সঙ্গে সঙ্গে। আপনার জুলাই সনদ মানতে তিনি বাধ্য থাকবেন না। তিনি যখন মিলিটারি একাডেমি থেকে পাস আউট করেন, তখন তিনি সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকবেন বলে শপথ করেছেন। এখন শপথ ভঙ্গের কোনো কারণ তিনি করবেন না, কিন্তু তার ন্যূনতম কোনো অব্লিগেশন নেই এই যে ফোর্থকামিং যে চার্টার বা সনদ আসছে তার প্রতি। সুতরাং তিনি যখন সেই সময় অ্যাক্ট করবেন, তখন আপনি তাকে শপথ ভঙ্গের অভিযোগে দুষ্ট করতে পারবেন না। জি, বুঝতে পেরেছি। অনেকগুলো বিষয় আসলে এই মুহূর্তে ঘটছে, আর জানি না শেষ পর্যন্ত কোন দিকে যাবে। বুঝলাম যে আসলে আরেকটি আলোচনা খুব আসছে, সেটি হচ্ছে কি জাতীয় সরকারের বিষয়ে। ডক্টর মঞ্জুরুল হক, আপনার এই বিষয়ে কোনো ধারণা আছে যে একটা জাতীয় সরকার গঠনের কথা আমরা শুনতে পাচ্ছি? এইটা বিএনপি মহল থেকে এটা উচ্চারিত হচ্ছে এবং বিএনপি এটাকে জনপ্রিয় করার চেষ্টা করছে। জাতীয় সরকার গঠন হলে তারেক রহমানের উপরকার যে অভিযোগগুলো সেগুলো ধামাচাপা দিয়ে বা সেগুলোকে মিনিমাইজ করে তারেক রহমানকে জাতীয় সরকারের একটি পার্ট হিসাবে ঘোষণা করা যেতে পারে, এবং সেটা যদি করা হয় তাহলে বিএনপির জন্য এটা সাপে বর হবে, তাদের জন্য খুব এটা ফ্রুটফুল হবে। সেইটা ওদের একটা প্রস্তাবনা। এই প্রস্তাবনা জামাতের সায়েও আছে, আবার সায় নেইও। আর এই প্রস্তাবনা সরকারের জন্য আবার বুমেরাং। জাতীয় সরকার গঠিত হলে ইউনূস সরকারের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, ওইটি আর থাকে না। এবং জাতীয় সরকারকে ইউনূস সাহেবকে যদি নেওয়াও হয়, কোন পজিশনে নেওয়া হবে সেটি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। তাকে সরকারের প্রধান হিসাবে নেওয়া হবে না একজন সদস্য হিসাবে নেওয়া হবে, সেটি কিন্তু বিএনপি পরিষ্কার করেনি। সুতরাং ওই জায়গাটা একটি দম্বজাল রয়ে গেছে। জাতীয় সরকারের ইস্যুটা বিএনপি আরো কিছুদিন হয়তো মাঠে নার্সিং করবে। একটা পর্যায়ে যে যখন দেখবে যে এর পিছনে জনসমর্থন আছে, তখন হয়তো এটা নিয়ে ড্রাইভ দিতে পারে। তার আগে এটা নিয়ে খুব একটা বেশি উচ্চবাচ্য হবে না। কিন্তু যেটি হওয়ার কথা ছিল যে সেইটি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে স্ট্যাক হয়ে পড়ে আছে। সেটি হলো যে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা সেইটিকে রিট করে ফিরিয়ে আনা হবে। ফিরিয়ে আনার পরে তত্ত্বাবধায়ক সরকার যে শেখ হাসিনা আমলে ব্যান ছিল, সেটি আর ব্যান থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার পুনরায় গঠিত হতে পারে। সেই রায়টি ঘোষণা না হয়ে হেল্ড আপ হয়ে আছে। তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা বর্তমান সরকার আনতে চান না, এবং বিএনপিও সেইটি আনার জন্য খুব জোরালো কোনো ভূমিকা নিচ্ছে না, এবং এখানে সেনাপ্রধানের কোনো ভূমিকা নেই, সে কারণে উনি নিচ্ছেন না। এখানে ভূমিকাটা হচ্ছে আমাদের কোর্ট সুমোটো করতে পারে, আমাদের সুপ্রিম কোর্ট সুমোটো করতে পারে, আপিল ডিভিশন সুমোটো করতে পারে, কিন্তু তারা বালক দিগের কর্তৃক
নির্বাচিত বা নির্দেশিত হয়ে তারা আদালত পরিচালনা করছেন তাদের উপরে আমি ভরসা করি না। বুঝতে পেরেছি। জাতীয় সরকারের ব্যাপারে জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি কিছু বলবেন? এরকম কোনো প্রস্তাবনা, এরকম কথাবার্তা খুব প্রগাঢ় হচ্ছে। দেখুন, প্রফেসর ইউনূস চমক দিতে ভালোবাসেন। তিনি সবাইকে অবাক করে হয়তো হঠাৎ করে আপনার গণভোটের ঘোষণা দিয়ে বসতে পারেন এবং গণভোটের মাধ্যমে একটি অন্তর্বর্তী তৃতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার কাজে প্যারিসে ফিরে যেতে পারেন। সেরকম কাণ্ড হতে পারে, কারণ উনি খুব সাবধানী খেলোয়াড় এবং কোনো অবস্থায় তিনি তার জীবন বিপন্ন হোক, সম্মান ভুলুণ্ঠিত হোক, সারা জীবনের ক্রেডিবিলিটি জিরো হয়ে যাক, এমনটি করবার মতো গোয়ার গোবিন্দ লোক তিনি নন। তিনি ব্যবসায়ী মানুষ। তার পিতার কাছ থেকে যে ব্যবসা তিনি শিখেছেন, বন্ধক ব্যবসা, সেখান থেকে আপনার পুরো দেশকে বন্ধক দিয়ে দেওয়ার একটা জায়গায় কিন্তু নিয়ে গেছেন। সুতরাং এটা অংশ তো দিলেন না পুরোটা দিলেন, সবকিছু এখন নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির উপর। ধন্যবাদ। জি। জনাব মঞ্জুরুল হক, আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে বন্দরের ব্যাপারে বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এমনকি করিডোর নিয়ে নাকি একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে, এমন একটি মন্তব্য তিনি করেছেন। তিনি এতটা অ্যাডামেন্ট কেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য, তারপরে একটা করিডোর দেওয়ার জন্য? যে নামেই ডাকেন না কেন, বিষয়টা তো করিডোরই, রাইট? সো উনি এই দুইটি বিষয় এত অ্যাডামেন্ট কেন? ব্রাদার্স, তার যারা ক্রিয়েটর তাদের কাছে তিনি কমিটেড। জি। তাদের কাছে তিনি কমিটেড যে তিনি কি দেবেন। যেমন ধরুন যে তিনি চীনে গেলেন, চীনে যে কমিটমেন্ট করে এসেছিলেন যে আপনারা সেভেন সিস্টার একটা ল্যান্ডলক জোন, আপনারা এখানে এসে আপনারা চট্টগ্রামে এসে যত খুশি আপনাদের জায়গা নিন, আপনারা এখানে ব্যবসা করুন, আমরা গার্ডিয়ান অফ দ্য ওশান। হ্যাঁ, তো চীনকে উনি আহ্বান করেছিলেন সেখানে আসুন, আপনারা লালমনিরহাটে আমাদের একটি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, আপনারা সেটা রিনোভেশন করে সেখানে আপনারা বিমান টিমান রাখতে পারেন, সেইটি আপনাদের স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট হবে। আপনারা মংলা পোর্ট আধুনিকায়ন করতে পারেন, আপনারা বাংলাদেশে ইনভেস্ট করতে পারেন এবং সেই ইনভেস্টগুলো সব প্রফিটেবল হবে। ইনি প্রপোজাল দিয়ে এসেছিলেন, জাপানকে প্রপোজাল দিয়ে এসেছেন। তো সেই তিনি যখন তার যারা ক্রিয়েটর তাদেরকে যখন তিনি কমিটমেন্ট করে এসেছিলেন যে আমি এই দুটো জিনিস অবশ্যই দেব, তার একটি হচ্ছে কোনো একটি জায়গায় চট্টগ্রামের বাফার জোনের কোনো একটি জায়গায় আমি একটি ঘাঁটি করতে দেব। সেটি টেকনাফে হতে পারে, সেটি সেন্ট মার্টিনে হতে পারে, সেটি আমাদের শিলখালিতে হতে পারে, কক্সবাজারে হতে পারে। এটি ঘাঁটি দেব এবং চট্টগ্রাম পোর্টকে আমরা পরিচালনার জন্য একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে দেব, যে কোম্পানিটা আপনাদের প্রফিটেবল। এখন এরকম পোর্ট কিন্তু বিভিন্ন কোম্পানিকে লিজ দেওয়া বিভিন্ন দেশের সিস্টেম আছে, বিভিন্ন দেশ এটা দিয়ে থাকে। আমরা যদি রেফারেন্স দেখি যে কোরিয়া থেকে শুরু করে এই এন্টার যে এশিয়ান, পূর্ব এশিয়ার যে বেল্ট, এখানে অনেক দেশই নিজেদের পোর্ট বিদেশি বিভিন্ন এক্সপার্ট যারা হ্যান্ডেলার তাদেরকে দিয়ে হ্যান্ডেল করায়, আছে এরকম। কিন্তু উনি যে স্বপ্নটি দেখাচ্ছেন সেইটি হচ্ছে অলীক স্বপ্ন। উনি বলছেন যে এই হ্যান্ডেলারদের সাথে বাংলাদেশের যারা লোকজন আছে তারা এই কাজটা ভালো করে শিখে নেবে, শিখে নেওয়ার পরে আজ থেকে 10 বছর পরে বাংলাদেশের এই লোকগুলো বিশ্বের অনেক জায়গায় পোর্ট হ্যান্ডেল করবে। পোর্ট হ্যান্ডেল করে আপনাদের কোটি কোটি ডলার আমাদের ইনকাম হবে। এই জিনিসগুলো হচ্ছে অলীক স্বপ্ন, জাস্ট অলীক স্বপ্ন। এগুলো ফর নাথিং এই কথাগুলো বলা কারণটা হচ্ছে যে আমরা অনেক কিছু করে অনেক কিছু করতে পারি, কিন্তু কতগুলো লিমিটেশন আছে আমাদের, তাই না? আমরা চাল এক্সপোর্ট করতে পারি, কোনো একটি বছর আমরা চাল এক্সপোর্ট করতে পারি, কিন্তু পরের মাসে আমাদেরকে আবার চাল ইম্পোর্ট করতে হবে। আমরা আইটি এক্সপোর্ট করার মতন অবস্থায় নাই। আমরা এক্সপোর্ট করতে পারি কি রেডিমেড গার্মেন্টস এবং র হিট, চামড়া। আমরা পাটও এক্সপোর্ট করতে পারি না, কারণ পাট আমাদের এখন হয় না। চা এক্সপোর্ট করতে পারি না, কারণ চা আমাদের মার্কেটে অপ্রতুল।
সুতরাং এই যে 10 বছর পরে আমাদের এক্সপার্টরা পোর্ট হ্যান্ডেল করা শিখবে এবং শিখে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যে কাজ আনবে এবং বাংলাদেশ কোটি কোটি ডলার আনবে, এই জিনিসটা হচ্ছে যে ওই কৃষক বলেছিল যে তুমি কি জানো চাঁদ কেন বেঁকা? বলে হ্যাঁ জানি, জানবো না কেন? বলে বলো তো চাঁদ কেন বাঁকা হয়ে ওঠে? বেগুন যেহেতু বাঁকা, চাঁদ তো বাঁকা হইতেই হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যার যার মতো করে শেষে এরকম করে বানিয়ে নেন, লজিক বানিয়ে নেন। এখন আপনি সোজা সাপটা বলুন যে ভাই আমি কথা দিয়ে এসেছিলাম, তাদেরকে আমি এই ফ্যাসিলিটি গুলো দেবো, সেই কথার বিনিময়ে আমি কিছু পেয়েছিলাম, তোমরাও সেটা কিছু পাও, এটা এমিকেবলি আমরা দিয়ে দিই। এই যে স্বপ্ন দেখানোর তো কোনো দরকার নেই। 10 বছর পর বাংলাদেশ কোটি কোটি টাকা ইনকাম করবে, এদের কাছ থেকে শিখবে। ওদের কাছ থেকে শিখতে গেলে তো আমি কোরিয়া যেয়ে শিখে আসতে পারি, আমি ওমানে যেয়ে শিখে আসতে পারি, আমি কুয়েতে যেয়ে শিখে আসতে পারি। আমার এখানে পোর্ট দিয়ে শিখতে হবে কেন? মনে রাখতে হবে আমাদেরকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে একটি নৌকা রাখার জায়গা চেয়েছিল নবাবের কাছে। তাদের যে বাণিজ্যিক নৌকাটা, সেই নৌকাটা ডাকাতির ভয়ে বলছে যে একটা জায়গা দিন, আমি নৌকাটা রাখবো, ওটা যেন ডাকাতরা এসে হামলা টামলা না করে। তারপর 200 বছর, তারপরের ইতিহাস 200 বছর। তো আমরা একটা পোর্ট দিচ্ছি, চিটাগাং তো আর দিচ্ছি না, আমরা চিটাগাং শহরটা তো আর দিচ্ছি না, একটা পোর্ট হ্যান্ডেল করতে দিচ্ছি। তাও একটা পোর্টের গোটাটা না, নিউমুরিং অঞ্চলটা, নিউমুরিং অঞ্চলটা দিচ্ছি আমি হ্যান্ডেল করতে, তার কিছু পয়সার বিনিময়ে। কিন্তু আমি যদি ওই রেফারেন্সে ফিরে যাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র নৌকা রাখার জায়গা চেয়েছিল, সৈন্য রাখার জায়গাও চায়নি, দেশ দখল করতেও চায়নি, কিচ্ছু না। কিন্তু 200 বছর। তো আমরা ঘর পোড়া গরু, আমরা জানি যে সাম্রাজ্যবাদীরা কোথাও যখন সূচ হয়ে ঢোকে কিভাবে ফাল হয়ে বের হয়। বুঝতে পারছি। আমরা জানি তালেবান থেকে যখন মার্কিন সাম্রাজ্যবাদ যখন পাত্তালি গুটায় চলে যায়, বাংলাদেশের বহু মানুষ হাততালি দিচ্ছিল মার্কিন সৈন্যদের চলে যাওয়া দেখে, খুশি। বাঙালি তো অল্পে খুশি হয়, চলে যাওয়া দেখে খুশি হচ্ছিল। কেন আমেরিকানরা এত কোটি কোটি টাকার ডলারের আর্মস গুলো ফেলে যাচ্ছে, ট্যাঙ্ক, সাজোয়া যান, মিসাইল, তারপরে এয়ার ডিফেন্স সিস্টেম সব ফেলে যাচ্ছে কেন? বাঙালি ওই জিনিসটা বোঝেনি, আমরা বুঝিনি ওই জিনিসটা, যে মার্কিন সাম্রাজ্যবাদ ওগুলো ফেলে যাচ্ছে না, ওগুলো ডিপ্লয় করে যাচ্ছে। আজকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ওদের সর্ব উত্তরের যে এয়ারপোর্টটি, ওটি দখল করে নিয়েছে। কেউ জানে না, আমাদের মিডিয়া এই খবর ছাপাও হয়নি, কারণ ওই জায়গা থেকে চীনের সমস্ত চীনটা কাভার করে আমেরিকান মিসাইল গুলো, ক্রুড মিসাইল। এবং ওই যে সরঞ্জাম গুলো ফেলে গেছিল তারা 2020 সালে, সেই সরঞ্জাম গুলো এখন আমেরিকা নতুন করে এসে মালিকানা দাবি করছে, আমাদের ওগুলো আস্তে আস্তে ফেরত দাও। ওগুলো ফেরত দিলে তোমাদেরকে যে ডলার গুলো আমাদের কাছে গচ্ছিত আছে, আমরা সেগুলো তোমাদের কাছ কাছে ফেরত দেবো। তালেবান সরকার বাধ্য হয়ে তাদেরকে ফেরত দিচ্ছে, এবং আমেরিকান সোলজাররা এখন উইদাউট এনি পাসপোর্ট, উইদাউট এনি ভিসা যখন খুশি আফগানিস্তানে এসে নামছে। এটা কিসের বলে হচ্ছে? আমরা কি চিটাগাং পোর্টটাকে সেইভাবে করব? যখন খুশি আমেরিকান মেরিন এসে নামবে, যখন খুশি আমেরিকান এয়ারফোর্স এসে নামবে, ভালোই তো, আমাদের টাকা আসছে, তাহলে আমরা ফিলিপিন হয়ে যাই, আমাদের 12 বছরের মেয়েগুলো প্রস্টিটিউশনের নাম লেখাবে। অনেকে বলে যে ফিলিপাইন দিয়েছে, দক্ষিণ কোরিয়া দিয়েছে, আমরা দিলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। খালি ফিলিপাইনের সোসাইটিটা দেখে আসুন আপনারা, যে ফিলিপিনের শতকরা কত ভাগ মেয়ে তারা বাড়িতে থাকতে পারে, তারা বাপ মায়ের সঙ্গে থাকতে পারে। এগুলো খুব টেরিফিক, এগুলো খুবই টেরিফিক। যারা এই কথাগুলো বলেন যে সিম্পল পোর্ট দেওয়া হচ্ছে, এরা আসলে আমার কাছে যেটা মনে হয়, তারা হিস্ট্রি সম্পর্কে একেবারেই অজ্ঞ, এবং আপকামিং হিস্ট্রি যেটা, আপকামিং যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো সম্পর্কে প্রিডিকশন করতে হবে তারা ব্যর্থ। আর উনি যেটা বললেন যে করিডোর বিষয়ে, উনি যদি করিডোর বিষয়ে সঠিক বলেন, তাহলে 6 জন ব্যক্তি করিডোর বিষয়ে মিথ্যাচার করেছে। ওনার খলিলুর রহমান সহ, ওনার প্রেস উপদেষ্টা সহ, জাতিসংঘের আবাসিক সেক্রেটারি সহ, এভরিবডি মিথ্যা কথা বলেছেন, উনি সত্যি কথা বলেছেন। আর যদি তারা যদি সত্যি কথা বলে থাকেন, তাহলে উনি মিথ্যা কথা বলেছেন। রাইট, ক্লিয়ার। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, এই পোর্টের ব্যাপারে
এবং আপনার করিডোরের ব্যাপারে প্রধান উপদেষ্টা যেভাবে করে একেবারে অ্যাডামেন্ট এবং তিনি করবেনই, তিনি জনগণকে ঐক্যবদ্ধ হতে বলেছেন এই ব্যাপারে। এটি তো একটা খুব স্পষ্ট একটা ইঙ্গিত যে তিনি এনি হাউ বাই হুক অর ক্রুক তিনি এটি করবেনই। সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটি কি? দেখুন, আমাদের প্রফেসর ইউনূসের জন্য এটি জীবন মরণ সমস্যা। তাকে যেই কারণে মসনদে মোতায়েন করা হয়েছে, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের মীর জাফর আলী খানকে মোতায়েন করেছিল এবং তিনি তার ডেলিভার করতে পারছিলেন না, উল্টো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিলে আপনার যোগ সাজসে গোটা তিনেক ওলন্দাজ যুদ্ধজাহাজ এনে হাজির করে ফেলেছিলেন কলকাতায়। তো সেটি আর ইংরেজরা নিতে পারেনি। তখন তার জামাতা মীর কাসেম আলীকে মসনদে বসায়। তো এখন সেই রকম পরিস্থিতি উদ্ভব হতে পারে। তিনি যদি ডেলিভার করতে না পারেন, করিডোর বলেন, আপনার চ্যানেল বলেন, হোয়াট এভার ইট ইজ, এটা যদি তিনি শেষ পর্যন্ত ডেলিভার করতে না পারেন, ইতিমধ্যে ডিফ্যাক্টো সেন্সে করে ফেলেছেন, ডিজুরো সেন্সে তিনি যদি করতে অসমর্থ হন, তাহলে আপনার এক সেকেন্ডও দেরি করবে না, আপনার সেই শক্তি নিচয় তাকে ছুঁড়ে ফেলে দেবে, প্রয়োজনে মেরে ফেলবে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। বুঝতে পেরেছি। সব মিলে খুব একটা সংকটপূর্ণ অবস্থা, কিন্তু সময় তো দ্রুত শেষ হয়ে যাচ্ছে, রাইট? ডেফিনেটলি জুলাই ইজ নকিং এট দ্য ডোর। জুলাই ইজ নকিং এট দ্য ডোর, এটা বলে গেলে চলবে না। সব কিছুর সঙ্গে একটার সঙ্গে আর একটা যোগসূত্র আছে। আপনি খেয়াল করে দেখেন, এই 50,000 সৈন্য নিয়ে পলাশির আম্র কাননে মীর জাফর আলী খানের টুআইসি আপনার ইয়ার লতিফ খান দাঁড়িয়েছিলেন। মীর জাফর আলী খানের সংবাদ আপনি ইতিহাস ঘেটে পাবেন, ইয়ার লতিফ খান কিন্তু বেমালুম হারিয়ে গেছেন। মীর মদন মোহনলালের বর্ণনাও আপনি পাবেন, তাদের কবরও খুঁজে পাবেন, কিন্তু আমাদের এই ইয়ার লতিফ খানের কোনো চালচুলোর ঠিকানা আর খুঁজে পাবেন না। ইতিহাস এতই নির্মম। রাইট। সো আমরা কি ওয়াকারুজ্জামানকে সেই পরিণতিতে দেখবো যে আমরা যে আমাদের ইতিহাসের পাঠ্য বইয়ে পড়েছিলাম যে পলাশির প্রান্তরে প্রায় 50,000 সেনা পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে থাকলো। তা আমরা দেখছি আমাদের দেশ হাতছাড়া হয়ে যাচ্ছে, আমাদের দেশের আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে, আর আমাদের সেনাবাহিনী বসে বসে দেখছে যে দেখি না কি করে। দেখুন, আমি জানি না লরেন্স লেফশোজ মহোদয় এখনো জীবিত আছেন কিনা। তিনি এই পলাশির প্রান্তরের যুদ্ধটা চমৎকার একটা বর্ণনা দিয়েছেন এবং বলেছিলেন যে বেঙ্গল, দ্য ফার্স্ট ব্যাস্টিয়ন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এটি আপনার এই পলাশি যুদ্ধের মাধ্যমে হস্তান্তরিত হলো। আপনার এটা ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানির টেক ওভার, ফার্স্ট ইনস্ট্যান্স ইন দি দেন ওয়ার্ল্ড, এবং তার নতুনতর ফেজ আমাদের হয়তো প্রত্যক্ষ করতে হবে জুলাই মাসে। এটাই হবে আমাদের আপনার শেষ ঈদুল আজহা নতুন পুরনো বাংলাদেশের। কি বলেন আপনি? যা মঞ্জুরুল হক, আপনিও কি একমত মনে নাকি? না, এটা আমি একমত এই ব্যাপারে স্যারের সাথে, যে জুলাই খুব সিগনিফিকেন্ট একটা মাস আসছে। তারা যে ঘোষণাটি দিয়েছেন, এটি হচ্ছে, আমরা যদি এটাকে সিনেমাটিক ভাবে ভাবি, যে আপনি অশরীরী আত্মা ডেকে আনলে প্ল্যানচেট করে, তাকে যদি আপনি শত্রুকে না দেখাতে পারেন, সে যদি কাউকে কিল করতে না পারে, তাকে ডেকে আনে যে তাকে কিল করে চলে যায়। অর্থাৎ আপনি একটা কিলারকে ডেকে নিয়ে এসছেন, ডেকে এনে তার যে ভিকটিম হবে, আপনি ভিকটিমকে দেখাচ্ছেন না, তো সে তো বসে থাকবে না, তার তো হচ্ছে কিল করা অভ্যাস, সে আপনাকে কিল করে চলে যাবে। তো জুলাই প্রকিউরমেন্ট তারা যেটা ঘোষণা করে দিয়েছে, এইটি তারা অলরেডি তীর ছুড়ে দিয়েছে, এটিকে ব্যাক করার কোনো সুযোগ নেই। এটি ব্যাক করলে তার যে বালক বাহিনী তার উপরে আস্থা হারাবে এবং বালক বাহিনী তার পেছন থেকে সরে যাবে। সুতরাং তাকে এটা করতে হবে, এবং এটা করলে তিনি তার পায়ের তলার সমস্ত মাটি নড়বড়ে করে ফেলবেন। তিনি অ্যাট এ টাইম সেনাবাহিনীকে খেপাবেন, তিনি তার যে পোষক, তার যে সৃষ্টিকর্তা, তাদেরকে খেপাবেন,
তারা তো দেশে গণতন্ত্রের লেবাসে কাজ করতে চায়, তারা তো দেশে একটা ক্যাওয়াটিং সিচুয়েশন তৈরি করে কাজ করতে চায় না। তার না, প্রভুদের একটা ভালো একটা ইডিওলজি হচ্ছে তারা গণতান্ত্রিক বাতাবরণ, একটি শান্তি সৌম্য এরকম একটি বাতাবরণে তাদের স্বার্থ হাসিল করতে চায় জনগণকে ট্যাবলেট গিলিয়ে। তো আপনি সেই জায়গাটায় ব্যর্থ হয়েছেন, জনগণকে শান্তি দিতে ব্যর্থ হয়েছেন, আপনি করিডোর দিতে ব্যর্থ হচ্ছেন, আপনি পোর্ট দিতে ব্যর্থ হচ্ছেন, ইভেন আপনি যে আপনার বালক বাহিনী তাদেরকে আপনি প্রকিউরমেন্ট করতেও ব্যর্থ হলেন। তাহলে আপনার কি থাকলো? ইউ মে গো। সেই জন্য ওনার কিছু করার নাই, ওনাকে হয় জুলাই সনদ বাস্তবায়িত করতে হবে, বাস্তবায়িত করে পায়ের তলার মাটি সরিয়ে ফেলতে হবে, আদারওয়াইজ জুলাই সনদকে পরিত্যাগ করে ওনাকে আবার ওই বাহিনীর বিরুদ্ধে চলে যেতে হবে। উনি বিপদে পড়ে গেছেন, উনি উভয় সংকটে আছেন। তো স্যার যেটা বললেন সেটি হতে পারে যে উনি সর্বশেষ ওনার একটি মানে পরিত্রাণের পথ, সেটি হচ্ছে প্যারিসের বিমান ধরা। যদি এরকমটা হয় জনাব কলিমুল্লাহ, তাহলে ধরেন আমরা তো এখন কি বলবো, মানুষ মানুষ কি করবে? মানুষ কি এটার জন্য প্রস্তুত? মানুষকে তো এখনো কিছু জানানোই হয়নি। দেখুন, লর্ড ক্লাইভের সঙ্গে হাতে গোনা লোকজন ছিল, আর আপনার আশপাশে প্রচুর কর্ষণরত আপনার বাংলা ভাষাভাষী মানুষ চারপাশে ছড়ানো ছিল। কেউ ভ্রুক্ষেপ করেনি, বরং প্রবাদটা তৈরি হয়েছে, মোগল পাঠান হর্দ হলো, হাতি ঘোড়া গেল তল, মানে এই রকমের ইনডিফারেন্ট এমপ্যাথি তৈরি হয়েছে। তার কারণে 200 বছর পর্যন্ত দুই ভাগে, প্রথমে কোম্পানির শাসন, তারপরে ক্রাউনের শাসন, যেটির অবসান ঘটেছে 47-এ। তাও পরিপূর্ণভাবে নয়, ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান করা হয়েছে আমাদের। 50-এর দশকে এসে আমরা রিপাবলিকে রূপান্তরিত হয়েছে। এখন পর্যন্ত প্রয়োজনে সরকার 1935 সনের ভারত শাসন আইনের রেফারেন্স দেয়। সেই ব্রিটিশ আমলের আপনার আইন ব্যবহার করে আপনার আজাদ চৌধুরীকে রাতের বেলা গদিচ্যুত করে আপনার আনুল্লাহ চৌধুরীকে গদিতে মোতায়েন করে। জি, আমাকে আমি শেষ করতে হবে। জনাব মঞ্জুরুল হক, শেষ প্রশ্নটি আপনাকে করছি। এই যখন অবস্থা, তাহলে বিএনপি আসলে কি করবে? তার করণীয়ই বা কি আছে? বিএনপির আসলে অনেক কিছু করণীয় ছিল। দুঃখজনক হলো যে বিএনপি সিদ্ধান্তহীনতায় জনগণের যে আপনার দাবিটি পূরণ করার কথা, দেশের সবচেয়ে বড় দল হয়ে সেইটি করতে পারছে না। এখন বিএনপি যদি এই জায়গাটায় খুব দৃঢ় হয়ে থাকে যে ডিসেম্বরে না কেন, আর আমরা এই ধরনের কোনো জুলাই ঘোষণাপত্র এইটা মানি না, কারণ আমাদের সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে দেব না, এই দুটো জায়গায় যদি বিএনপি দৃঢ় থাকতে পারত বা এখনো যদি পারে, তাহলে সেটা একটা আমাদের দেশের জন্য কিছুটা পজিটিভ জিনিস হতে পারে। কিন্তু আমি ওই যে প্রথমেই বলেছি যে বিএনপির সমস্যাটা হচ্ছে যে এইটির রাজনৈতিক ভাষ্য একরকম আর প্র্যাকটিক্যাল ভাষ্য আর একরকম। যারা এখানে রাজনীতি করছেন দেশে বসে, তারা জনগণের সাথে মিশে জনগণের পালস বুঝে তারা কথা বলতে চাইছেন, আর নেতৃত্ব জনগণ থেকে কয়েক হাজার মাইল দূরে বসে তার বক্তব্য দিচ্ছেন। এই দুই বক্তব্য কোনোভাবেই একে অপরকে পরিপূরক হচ্ছে না, যে কারণে ঠিক যেভাবে বিএনপি চাইছে সেভাবে বিএনপির সারিন্দাটা বাড়ছে না। তো বিএনপি যদি এইভাবে চলতে থাকে, বিএনপি দ্রুত মানে জামাতি যে কুটচাল এবং ডক্টর ইউনূসের যে কুটচাল, সেই কুটচালের বলি হতে হবে বিএনপি। এটা খুব দুঃখজনক হবে। সেই ক্ষেত্রে জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি, বা আপনি কি দেখছেন? যখন যা অনিবার্য, ফেট অ্যাকমপ্লি, তাই ঘটবে। আপনার যেহেতু বড় মাঠের খেলোয়াড় মোতায়েন আছেন, তিনি যখন দেখবেন যে মাঠটা সংকুচিত হয়ে গেছে, তিনি ফুটবলের শেষ লাথিটা মেরে উড়াল দেবেন।
বুঝতে পেরেছি। উড়াল আদৌ দিবেন কিনা সেটা একটা দেখার বিষয় হয়েই থাকবে। আ কি করবেন সেটা তো সময়ের উপরে অথবা নির্ভর। মারা পড়তে পারেন, জি, অথবা মারা পড়তে পারেন। ব্যাখ্যা করবেন একটু? দেখুন, আপনার বাংলার ইতিহাস নানান রকমের অপঘাত পূর্ণ ইতিহাস। সুতরাং আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেহত্যাগ করতে হয়েছে আততায়ীর গুলিতে, শহীদ জিয়াউর রহমানকে আপনার শাহাদাত বরণ করতে হয়েছে আততায়ীর গুলিতে, এবং ভবিষ্যতে চাঁদবাড়ি কে হন আমরা জানি না। এখন ধরুন, যারা আপনার নোবেল লরেট কে কারান্তলারে স্থানান্তর করতে পারেন, সেই শক্তি, সেই ধরনের শক্তি প্রাণবায়ুও সংহার করতে পারে। সুতরাং তখন কিন্তু আপনি নোবেল পেয়েছেন বলে আপনাকে ছাড় দেবে না কেউ। এটা তো আপনি সরাসরি একটা হুমকি দিচ্ছেন এবং এই হুমকিটা খুবই ভাই, বিপজ্জনক। যা কিছুই বলেন না কেন, পরিষ্কার করে কথাবার্তা বলতে পারতে হবে বাঙালিকে। বাংলা ভাষায় আমরা কথা বলি, এবং সেই জন্যই আপনার ব্রিটিশরা বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই গোখলে সাহেবের মুখ দিয়ে আমরা শুনেছি না? মূলত আইডিয়াটা কিন্তু ব্রিটিশারদের। সেই জন্যই আপনার কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে, দিল্লির দরবার বসানো হয়েছিল। না, তা তো বটেই। আমরা দেখি ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে বাঙালিরাই নেতৃত্ব দিয়েছিল। এ কথা তো জি, কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আপনি যে কথাটা বলছেন, জনাব মঞ্জুরুল হক, আপনি কিভাবে এই কথাগুলি বিবেচনা করছেন? শেষের কথাগুলো। না, এটা তো খুব পরিষ্কার। স্যার যেটা বললেন এটা খুব পরিষ্কার, যে সেটা হলো যে আমরা বাঙালিরা আবেগ, দয়া মায়া এইসব নিয়ে পরিচালিত হই। এটা আমাদের একটা হেরিডিটি, আমাদের জেনেটিক প্রভাব। কিন্তু ডিপ স্টেট সাম্রাজ্যবাদ তারা এইসব আবেগ টাবেগের ধার ধারে না, তারা বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা হচ্ছে যে আপনাকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, আপনি ব্যর্থ, সুতরাং স্পিওনাজ সূত্রে বা গুপ্তচর ভিত্তিক যে ল, সেই লতে বলে যে ইউ হ্যাভ টু ডিস্ট্রয় ইট। হয় আমরা মেরে ফেলবো, নাহলে আপনি নিজে নিজেকে মেরে ফেলবেন। পৃথিবীতে বিভিন্ন দেশের গোয়েন্দারা যখন ধরা পড়ে, তখন সেই দেশটি ওই লোকের নাগরিকত্ব অস্বীকার করে, ওই দেশটি। আমাদের কেউ না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তাকে মেরে ফেলো, পুড়াই দাও, টুকরো টুকরো করে ফেলো, আমাদের কিচ্ছু যায় আসে না। এই শর্তেই কিন্তু তাকে চাকরি দেওয়া হয়, তাকে ট্রেনিং দেওয়া হয়, যে তুমি যখন বিদেশে গুপ্তচর ভিত্তি করতে যে ধরা পড়বা, তখন তোমাকে কিন্তু আমরা অস্বীকার করব। সুতরাং আমি যাকে বপন করছি সে আমাকে ফল দেবে না, আমি তো সেই গাছ উপড়ে ফেলবো, এবং উপড়ে ফেলার সময় বিন্দু পরিমাণে কোনো হেজিটেশন ফিল করবো না, কোনো দয়া মায়া স্নেহ মমতা কিচ্ছু না, কোনো দায়বোধ না। কারণ তুমি তো আমার কাছে ভাড়া খাটছো, তোমাকে তো আমি এখানে কোনো ইমোশনাল পোস্ট হিসেবে আনিনি, তোমাকে বাই করেছি, তুমি আমার কাছে নিজেকে সেল করেছো। সুতরাং তুমি যেটি পাচ্ছ না, হয় তুমি নিজেকে ডিস্ট্রয় করো, অথবা আমরা তোমাকে ডিস্ট্রয় করে দেবো। সেই জন্য এটা হতেই পারে। সেক্ষেত্রে কি নিষ্ক্রিয় হয়ে যাওয়াটা একটা সমাধান হতে পারে? নিষ্ক্রিয় ওনাকে হতে দেবে না, ওনাকে জামাত এনসিপি নিষ্ক্রিয় হতে দেবে না। ওনার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, ওনার আসলে বাঁচারই কোনো পথ নেই। উনি এমন ভাবে কাদার ভিতরে পড়েছেন, এখান থেকে ওনার পরিত্রাণ নেই। উনি যে সব ছেড়ে ছুড়ে দিয়ে প্যারিসে যে ওখানে আইফেল টাওয়ারের নিচে বসে থাকবেন, চা খাবেন, ঝুট ঝামেলা নেই, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করব, হুম, ক্ষুদ্র ঋণকে আরো ক্ষুদ্র বানাই ফেলবো, সেই সুযোগ হুম। ওনার নেই। কারণ জামাত আর এনসিপি তাকে যেতেই দেবে না। এবং উনি যদি কমিটমেন্ট ফুলফিল না করতে পারেন, ওনাকে যারা বপন করেছিল তারা ওনাকে বাঁচতে দেবে না। ওনার রিপ্লেসমেন্ট সঙ্গে সঙ্গে তৈরি করবে, এবং রিপ্লেসমেন্ট তৈরি হওয়ার পরে ওই ব্যক্তিটি তাদের কাছে ভ্যালুলেস। বাঁচিয়ে রাখতেও পারে, ফেলেও দিতে পারে, তুলে নিয়ে যেতে পারে, সমুদ্রের মধ্যে ফেলে দিতে পারে লাদেনের মতো। কিছু 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 বলার উপায় নেই। আবার উনি যদি সবাইকে ডেকে ডুকে একটি জাতীয় সরকার গঠন করে প্রাতিষ্ঠানিক হওয়ার চিন্তা করেন, সেটিও তিনি পারবেন না।
ওই যে ইসলামিস্ট রেডিকালিস্ট যারা আছে তাদের কারণে। অর্থাৎ উনি ডাইনে বায়ে সামনে পেছনে কোন জায়গায় যাওয়ার মতন রাস্তা রাখেন। নো ওয়ে। আপনাদের কথা শুনে আমি আতঙ্কিত বোধ করছি। এটা লজিক, আমরা আমাদের কথা না ভাই, এটা লজিকের কথা। আমাদের ব্যক্তিগত কোনো কথা নাই এখানে, আমাদের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার কোনো বিষয় না। এটা হচ্ছে যুক্তির কথা এবং জিও পলিটিক্সের যে নোংরা খেলা। আমরা জিও পলিটিক্স খুব সুন্দর করে উচ্চারণ করি, শব্দটা বেশ গাল ভরা একটা শব্দ, কিন্তু এর ভিতরকার যে নোংরামি গুলো আছে সেই নোংরামি গুলো আমরা অ্যাভয়েড করি, আমরা এড়িয়ে যাই। এই নোংরামি গুলোর কিছু যদি আমরা বলি, এই যে আপনি এখন যেমন ভয় পাচ্ছেন এই নোংরামি গুলো শুনে, তাই না? আমরা এটাকে বলি যে হ্যাঁ, লুসিফারকে ডেকে আনলে লুসিফার একজনকে প্রাণ সংহার করে তারপরেই ফেরে। কি সহজ কথা, আমরা সিনেমায় দেখেছি লুসিফারকে ডাকতে নাই, তো আমি লুসিফারকে ডেকে নিয়ে এসেছি, তাকে বসিয়েছি। এখন লুসিফার কি করবে? কিচ্ছু করার নেই। এখন প্রফেসর ইউনূস যদি প্রথম 3 মাসের ভেতরে নির্বাচন দিয়ে চলে যেতেন, উনি প্রাতঃস্মরণীয় হতেন এই বাংলাদেশে। ওনাকে মানুষ বিশাল এক নেতৃত্বের পর্যায়ে, নেতার পর্যায়ে শ্রদ্ধা করতেন চিরদিন, যতদিন উনি বাঁচবেন ততদিন শ্রদ্ধাটি পেতেন। কিন্তু উনি করেননি সেটা, কারণ ওনার সীমাহীন লোভ আছে, উনি ব্যবসায়ী মানুষ, উনি সেই লোভটাকে সামলাতে পারেন। পাওয়ার একটা বিশাল জিনিস। আমি এটা না এখানে আপনাদের আমি একটা জিনিস বলি, একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ নিয়েই বলছি আমি। এখানে দুটি জিনিস, আপনারা বলছেন তার লোভের কারণে তিনি নির্বাচন 3 মাসের মধ্যে দেননি, আবার অন্যদিকে আপনারা বলছেন তার অন্য জায়গায় কমিটমেন্ট, তাকে যারা এনেছে, দুটি সাংঘর্ষিক না? না, তাকে যারা এনেছে তাদের হয়ে উনি 3 মাসের মধ্যে কাজটা করতে পারতেন। ওনার যে অ্যাসাইনমেন্ট সেটি উনি ওই যে প্রথম 3 মাসের মধ্যেই করতে পারতেন। না, তার অ্যাসাইনমেন্ট ধরেন পোর্ট দেয়া, তার অ্যাসাইনমেন্ট করিডোর দেয়া, তিনি এটা 3 মাসের মধ্যে কিভাবে করে করবেন? সেইটি তো একদিনের ব্যাপার। আপনি 3 মাসের ভিতরে নির্বাচন ঘোষণা করে দিলে এবং যদি সেটা মানে ইনক্লুসিভ নির্বাচন হয়, ইভেন আপনি আওয়ামী লীগকেও নির্বাচনে ডেকে নিয়ে আসলেন, হাসিনা আসুক বা অন্য যে কেউ আসুক, আওয়ামী লীগকেও নিয়ে আসলেন, অর্থাৎ তাহলে আপনি জনগণের কোনো পক্ষের শত্রু থাকছেন না তো আর। বিএনপিকেও ডাকছেন, আওয়ামী লীগকেও ডাকছেন, জামাতকেও ডাকছেন, আপনি কারো শত্রু থাকছেন না। আপনি সেই সময় পোর্ট এবং করিডোর দিয়ে দিলেন, আপনাকে কেউ কিন্তু প্রতিবাদ করতে যেত না। কিন্তু এখন আপনি যখন জনপ্রিয়তার সর্বোচ্চ জায়গা থেকে সরে গেছেন, আপনি একবার তলানিতে নেমে গেছেন জনপ্রিয়তার, আপনার কথা কেউ বিশ্বাস করছে না, এখন আপনি যাই করতে যাবেন না কেন, যে শক্তিহীন দলগুলো আছে সেই শক্তিহীন দলগুলো আপনাকে প্রতিবাদ করবে। আপনার বাঁচার রাস্তা নেই এই জায়গাটায় এসে। 10 মাস আপনি অনেক টাইম নষ্ট করেছেন, কিল করেছেন। ওই জায়গায় এই জন্যই বলছি যে বিষয়টি শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত নয়, এই বিষয়টির সাথে লোভ জড়িয়ে আছে। আমি একটা কথা বলে শেষ করি, এটি হলো প্লেখানভ লেনিনের থেকে বড় নেতা ছিলেন, কিন্তু মানুষ আমরা লেনিনকেই সবচেয়ে বড় মানি, বিশাল মানি। প্লেখানভ একজন দার্শনিকের মতো ছিলেন। প্লেখানভের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হিউম্যান ক্যারেক্টার বড়ই বিচিত্র এবং পৃথিবীর সবচেয়ে জটিল কম্পিউটার হচ্ছে মানুষের ব্রেন, সবচেয়ে জটিল বস্তু, যেটা আপনি হাজার হাজার বছর গবেষণা করলেও আপনি বুঝতে পারবেন না যে এই লোকের থিঙ্কিংটা কোন দিকে পরিচালিত হচ্ছে। মনুষ্য ব্রেনের মতো এরকম জটিল কোনো কিছু নেই। তো সেই ব্রেনের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তুর নাম হচ্ছে পাওয়ার। টাকা না, পাওয়ার। মানুষের টাকা হতে পারে বিলিয়ন ট্রিলিয়ন টাকা হতে পারে, বাট হি হ্যাভ নো পাওয়ার। রাষ্ট্র ক্ষমতা একটা এমন একটি পাওয়ার যে এই পাওয়ার একবার যদি কেউ এনজয় করা শুরু করে, সেই জায়গা থেকে সরে আসা খুব চারটিখানি কথা। টাকার মোহ আপনি কাটাতে পারবেন, আপনার 1 বিলিয়ন চলে গেছে, আর 1 বিলিয়ন আপনি ইনকাম করবেন, কিন্তু পাওয়ার পরে সেই পাওয়ার আপনি সকাল বিকাল পাবেন না। একবার পাওয়ার পরে সেই পাওয়ারটার মোহ মানুষ কাটাতে পারে। এই জায়গাটাই বলছি আমি যে ওনার লোভ, নাথিং এলস, অন্য কিছু না। থ্যাংক ইউ। শেষ করব নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার শেষ মন্তব্যটি দিয়ে। ধন্যবাদ। একবার আমি জাভা দ্বীপে বেড়াতে গিয়েছিলাম। আমার খুব শখ হয়েছিল দুটো জিনিস দেখবার, একটি হচ্ছে আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি, আর একটি ছিল কুইক স্যান্ড, চোরাবালি। তা আমার
ওই যে মানুষপটে যে চোরাবালি আমি দেখেছি, প্রফেসর ইউনূস এখন এই চোরাবালিতে পড়েছেন। যত তিনি নড়াচড়া করবেন, যা কিছুই করবেন, তিনি আরো পতিত হবেন, তার কোনো নিস্তার নেই। হ্যাঁ, আমি এত কিছু ভাবতে চাই না। কুইকস্যান্ড ফেনোমেনাটাকে গ্রাস করবে, কিচ্ছু করার নেই, অনিবার্য পরিণাম। আমি 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 আপনাদের কথা শুনে সত্যি একটু আতঙ্কিত বোধ করছি। এমনটা আমি এটা চাই ভালো, না। জাতি বাংলাদেশের যত রাজনীতি দ্রুত বারবার আতঙ্কিত হবে তত কিন্তু বাঁচার রাস্তা খুঁজে নেবে। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। রাইট। কিন্তু তারপরে ভয় লাগে এই কারণে যে বাংলাদেশের রাজনীতিবিদ বারবার রক্তাক্ত হয়েছে। আমি সেই রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি তো চাই না, বরং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে আসুক, এটি আমি চাই। কিন্তু সেটি কোনো রক্তপাতের মধ্য দিয়ে নয়। এটি সত্যি সত্যি এটা আমার একদম অন্তরের কথা। তো যাই হোক, ভবিতব্য জানি না আমরা কি আছে। সুতরাং মানে যেমন কর্ম তেমন ফল বলেও তো একটি কথা আছে। সুতরাং আমরা আজকে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত করছি, যে কর্মকাণ্ডের অংশীদার হচ্ছি, নিশ্চয়ই সেই দায়ভার আমাদেরকে গ্রহণ করতে হবে। সুতরাং আমরা জানি না ভবিষ্যতে কি রয়েছে, আগামী দিনগুলো আরো সংকটাপূর্ণ এবং বিপজ্জনক হবে, সেই আশঙ্কা আরো বেশি শক্তপোক্ত এবং প্রগাঢ় হচ্ছে। আমি জানি না এর থেকে মুক্তিও বা কোথায় আছে, কিন্তু আমরা চাই একটা ভালো দিন আসুক। ঈদের দিনে এত কঠিন আলোচনা আমি করতে চাইনি আসলে, কিন্তু যাই হোক হয়ে গেল। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মঞ্জুরুল হক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা দুজন ভালো থাকুন এবং আপনাদের দুজনকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি। জি, দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনাদের সবাইকেও আমি আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি এবং বাংলাদেশের রাজনীতি মেঘমুক্ত হোক, অন্ধকার কেটে যাক, একটা ভালো দিন, শুভ দিন আসুক এবং নির্বাচন হোক দ্রুত, জনগণের ক্ষমতা জনগণের কাছে যাক, জনপ্রতিনিধিরা নির্ধারণ করুক বাংলাদেশের ভবিষ্যৎ, সেই প্রত্যাশা রাখছি। এবং সেটি যেন কোনোভাবেই কোনো অঘটন বা ভয়ঙ্কর কোনো ঘটনার মধ্য দিয়ে না আসে, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন। আরো একবার ঈদ মোবারক।